তাহলে আজকে ক্যাপাসিট্যান্সের সেকেন্ড ক্লাসে আমরা কম্বিনেশন অফ ক্যাপাসিটর পড়বো। কম্বিনেশন অফ ক্যাপাসিটর মানে কি? কম্বিনেশন অফ ক্যাপাসিটর মানে ক্লাস 10 তোরা পড়েছিলিস রোধের সমবায়, এরকমই এখানে হচ্ছে ধারকের সমবায়। রোধের সমবায়ের ক্ষেত্রে দু রকম সমবায় তোরা পড়েছিলিস, একটা হচ্ছে সিরিজ কানেকশন আর একটা হচ্ছে প্যারালাল। সিরিজ মানে শ্রেণী, প্যারালাল মানে হচ্ছে সমান্তরাল। সিরিজ কানেকশনে যদি রোধগুলোকে রাখা হয় তাহলে তাদের তুল্য রোধ কত হতো? R1 প্লাস R2 প্লাস R3। আর প্যারালাল কম্বিনেশন এটা কত হতো? 1/R ইকুয়ালস টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 এরকম ভাবে চলতো। এই সেম লজিকটা আমরা এখানে অ্যাপ্লাই করব, দিয়ে কম্বিনেশন অফ দ্য ক্যাপাসিটারসকে দেখব। সো কম্বিনেশন অফ ক্যাপাসিটর বা ধারকের সমবায়, দু রকমের সমবায় পাবো, দ্যাট ইজ কল্ড সিরিজ কম্বিনেশন আর হচ্ছে প্যারালাল কম্বিনেশন। সিরিজ কম্বিনেশন বা শ্রেণী সমবায় কাকে বলে? একটা ধারকের শেষ প্রান্তের সাথে আরেকটা ধারকের প্রথম প্রান্তকে যুক্ত করে দিলে, বা একটা ধারকের নেগেটিভ প্লেটের সাথে আরেকটা ধারকের পজিটিভ প্লেটকে যদি পরপর জুড়ে দেওয়া হয়, তাহলে এরকম যে কম্বিনেশনটা পাবা সেটাকে বলছি আমরা কি কম্বিনেশন? সিরিজ কম্বিনেশন। ফর এন এক্সাম্পল তুমি এরকম ভাবে ভাবো যে একটা ক্যাপাসিটরের দুটো প্লেট হয়, একটা প্লেট পজিটিভলি চার্জড হয় আর একটা প্লেট নেগেটিভলি চার্জড হয়। তো কনসিডার কর এখান থেকে কিউ পরিমাণ চার্জ ঢুকছে, তাহলে এখানে থাকবে প্লাস কিউ, তাহলে এই পুরো প্লেটটা হয়ে যাবে প্লাস আর এই পুরো প্লেটটা কি হয়ে যাবে? মাইনাস। আবার এটা কি হবে? বাই ইন্ডাকশন এটাও প্লাস চার্জ হবে, এটাও মাইনাস। তাহলে দেখ মাইনাসের সাথে প্লাসের প্লেটকে কানেক্ট করা আছে। তাহলে এরকম ভাবে পরপর প্লেটগুলোকে জুড়ে দেওয়া হয়, বা এরকম ভাবে পরপর যদি ক্যাপাসিটর গুলোকে জুড়ে দিস, তাহলে যে কম্বিনেশনটা পাবি সেই কম্বিনেশনটাকে বলছি সিরিজ কম্বিনেশন। আর যদি কোনো একটা বা দুটো বা তিনটে ক্যাপাসিটরের প্লাস পার্ট গুলোকে একটা জায়গায় জুড়ে দেওয়া হয়, দেখ এই ক্যাপাসিটরের ব্লু পার্ট গুলো হচ্ছে সব প্লাস, তো আমি এই স্লাইডে যেগুলো ব্লু পার্ট ইউজ করবো দ্যাট ইজ পজিটিভলি চার্জ প্লেট হবে, আর যেগুলো ইয়েলো কালার ইউজ হবে সেগুলো হবে নেগেটিভলি চার্জ প্লেট। তাহলে প্লাস প্লেট গুলোকে দেখ এক জায়গায় নিয়ে আসা হয়েছে, মানে আমার কাছে এরকম দুটো চার্জ ক্যাপাসিটর আছে, তার পজিটিভ গুলোকে এক জায়গায় জয়েন করেছি, নেগেটিভ গুলোকে এক জায়গায় জয়েন করে দিচ্ছি। রোধের ক্ষেত্রে মনে করো এখানে একটা রোধ ছিল, এখানে একটা রোধ ছিল, রোধের একটা প্রান্ত জুড়ে দিয়েছিলাম আর একটা প্রান্তকে একদিকে জুড়ে দিয়েছিলাম। এইরকম কম্বিনেশনকে বলবো আমরা কি? প্যারালাল কম্বিনেশন। তাহলে সিরিজ কম্বিনেশন, প্যারালাল কম্বিনেশনের ডেফিনিশন গুলো বুঝাতে পারলাম, যে যখন এতগুলো বা দুই বা ততোধিক ক্যাপাসিটরকে কি করবো? পজিটিভ প্লেট গুলোকে এক জায়গায় রাখবো আর নেগেটিভ প্লেট গুলোকে আরেক জায়গায় রাখবো, দিয়ে তাদেরকে জয়েন করে দেবো। তাহলে এটা হচ্ছে কি আমাদের সিম্পল কথায় প্যারালাল কম্বিনেশন। আর পজিটিভ প্লেট নেগেটিভ প্লেটকে পরপর জুড়ে দেবো, দ্যাট ইজ একটা ক্যাপাসিটর শেষ হবে আর একটা শুরু হবে, তারপর একটা শেষ হবে তারপর আবার শুরু হবে, এরকম ভাবে যদি একটা কম্বিনেশন চলতে থাকে তাহলে পরে আমরা খুঁজে পাবো কি? প্যারালাল কম্বিনেশন, এই সিরিজ কম্বিনেশন। এখন সিরিজ কম্বিনেশনে কি হলো? চার্জ সবসময় সেম থাকে, অর্থাৎ সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে মাথায় রাখবি এই ক্যাপাসিটরের চার্জ যদি কিউ হয়, এই ক্যাপাসিটরের চার্জও কিউ হবে, সেই জন্য সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে চার্জ একই থাকে, কোনো চেঞ্জ হয় না। কিন্তু প্যারালাল কম্বিনেশনে কি হবে? চার্জ ডিভাইডেড হয়ে যায়। ধর এখানে কিউ চার্জ প্রবেশ করছে, ইটস গেটিং কিউ চার্জ, এবার এই কিউ চার্জটা কি হবে বলতো? ডিভাইড হয়ে যাবে দুটো পার্টে। কিভাবে ডিভাইড হবে? উই ডোন্ট নো। যার যেমন ধারকত্ব সেরকম চার্জ সে খাবে, এর ধারকত্ব বেশি হলে এখানে চার্জ বেশি যাবে, এর ধারকত্ব কম হলে এখানে চার্জ কম যাবে। তো ধরলে এখানে চার্জ গেল Q1 আর এখানে চার্জ গেল Q2। উই ডোন্ট নো অ্যাবাউট Q1 এন্ড Q2, Q1 Q2 আমরা জানি না কতটা হবে না হবে, উই ডোন্ট নো। বাট কিউ থেকে Q1 Q2 ডিভাইড হলো, দেখ এখানে চার্জ সেম ছিল, এখানে চার্জ সেম নাই, ক্যাপাসিটি ওয়াইজ তাদের চার্জগুলো কি হয়েছে? ডিভাইডেড হয়ে যাচ্ছে। বাট প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে পোটেনশিয়াল ডিফারেন্সটা সর্বদা একই থাকে, বিকজ এই দুটো পয়েন্ট একটা স্টেবল পয়েন্টকে ডিফাইন করছে। তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স অলওয়েজ কি হবে? সেম থাকবে। হোয়ার এজ যদি সিরিজ কম্বিনেশনে দেখো পোটেনশিয়াল চেঞ্জ হবে। উদাহরণ দিচ্ছি, ধরো এই পয়েন্টের পোটেনশিয়াল যদি এক্স হয়, এই পয়েন্টের পোটেনশিয়াল হবে ওয়াই, এই পয়েন্টের পোটেনশিয়াল জেড। দেখো এক্স ওয়াই জেড পোটেনশিয়াল চেঞ্জ হচ্ছে, পোটেনশিয়াল এখান থেকে চেঞ্জ হতে হতে যাচ্ছে। সো পোটেনশিয়াল তোমার সিরিজ কম্বিনেশনে চেঞ্জ হবে, প্যারালালে পোটেনশিয়াল চেঞ্জ হবে না, সিরিজের চার্জ চেঞ্জ হবে না, প্যারালালে চার্জ চেঞ্জ হবে। এই হচ্ছে কন্ট্রাডিক্টরি পার্ট বিটুইন সিরিজ এন্ড প্যারালাল কম্বিনেশন। তাহলে সিরিজ এন্ড প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে আমরা তার ক্যারেক্টারিস্টিক্স গুলো পরের পেজে ডিসকাস করতে পারবো। আই হোপ ফার্স্ট স্লাইড নিয়ে কোনো সমস্যা নাই। তাহলে এই স্লাইড নিয়ে এটুকুই বোঝানোর চেষ্টা করলাম যে সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে যতটা চার্জ ঢুকবে ভাই ততটা চার্জ বেরিয়ে যাবে, এবং লজিক্যালি কি হবে? প্রত্যেকটা ক্যাপাসিটির মধ্যে চার্জ কি থাকবে? সর্বদা সেম। যেন এই কথাটা মাথায় থাকে, প্রত্যেকটা ক্যাপাসিটরের মধ্যে চার্জ কি থাকবে? আমার সেম থাকবে, এটা যেন মাথায় থাকে। আর প্যারালালের ক্ষেত্রে কি হবে? পোটেনশিয়াল ডিফারেন্সটা সর্বদা কি থাকবে? সেম থাকবে।
এখানে পোটেনশিয়াল চেঞ্জ হবে, হ্যাঁ হবে। এখানে পোটেনশিয়াল চেঞ্জ হবে না, এখানে চার্জ চেঞ্জ হবে না, এখানে চার্জ চেঞ্জ হয়ে যাবে। সো অ্যাক্রস দেম আমরা দুটো পয়েন্ট এখানে চার্জ আর পোটেনশিয়াল নিয়ে আলোচনা করলাম। চলো আমরা ইন্ডিভিজুয়ালি এক একটা কম্বিনেশন নিয়ে আলোচনা এখন করবো। সো উইল বি টকিং অ্যাবাউট নাও সিরিজ কম্বিনেশন। সিরিজ কম্বিনেশন কাকে বলে এক্ষুনি বুঝালাম। তো দেখতে পাচ্ছ এখানে যে তিনটে ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটরকে C1 C2 C3 কে রাখা হয়েছে এবং এই তিনটেকে একটা ব্যাটারির সাথে যুক্ত করা হয়েছে এবং সুইচটাকে কাট করা আছে, সুইচটাকে অফ রাখা আছে। সো সুইচটাকে আমি অফ করে দিয়েছি। এখন এই রকম অবস্থায় এদেরকে বলা হয় আইসোলেটেড ক্যাপাসিটর। আইসোলেটেড কেন বলছি? বিকজ দে আর নট চার্জড এট অল, আর এদেরকে তো কোনো রকম ভাবে কানেকশন দেওয়াও হয়নি। সো দিস ক্যাপাসিটরস আর কল্ড অ্যাজ আইসোলেটেড ক্যাপাসিটর বা আইসোলেটেড সিস্টেম। সো আইসোলেটেড মানে বুঝতে পারলাম আই হোপ যে জিনিসটা কি। যখনই আমি এটাকে কানেক্ট করে দেবো, ব্যাটারি কি করবে? হু হু করে চার্জ পাঠাতে শুরু করবে, তাই না? ব্যাটারির কাজই হচ্ছে চার্জ দেওয়া, ব্যাটারির কাজ চার্জ দেওয়া। আর এরা যতক্ষণ না এই পোটেনশিয়াল সেম হচ্ছে, এই চার্জ খেতে থাকবে, কারণ ক্যাপাসিটি ওকে চার্জ দাও, ও চার্জ ধরে রাখবে। এখন C1 C2 C3 তিনটে ক্যাপাসিটর আছে। এবার ধরো এখান থেকে কিউ পরিমাণ চার্জ বের হচ্ছে, কোথা থেকে? ব্যাটারি থেকে। ব্যাটারি থেকে কিউ গেলে পরে ক্যাপাসিটর গুলোর মধ্যে চার্জ ঢুকবে। এবার কম্বিনেশনটা কি আছে দেখেই বুঝতে পারছো, সিরিজ কম্বিনেশন আছে। সিরিজ কম্বিনেশন হওয়ার জন্য প্রত্যেকটা ক্যাপাসিটরের মধ্যে চার্জ কিউ থাকবে, প্রত্যেকটার মধ্যে কিউ থাকবে। কিউ কেমন ভাবে থাকবে না, তো যে প্লেটটা পজিটিভলি চার্জড সেই প্লেটে প্লাস কিউ থাকবে, যে পার্টটা নেগেটিভ চার্জ বা নেগেটিভ প্লেট সেখানে মাইনাস কিউ থাকবে। সেজন্য দেখো একটা ক্যাপাসিটরকে আমরা একটা প্লাস কিউ আর একটা মাইনাস কিউ দিয়ে ডিনোট করেছি। প্লাস কিউ মাইনাস কিউ কেন? এই প্লাস কিউটা ব্যাটারি যাচ্ছে, মাইনাস কিউটা হচ্ছে ইন্ডাকশন চার্জ, ইনডিউস চার্জ। আমরা যেদিন আগের দিন ক্যাপাসিটরের কনসেপ্ট পড়িয়েছিলাম, মনে করে দেখো বলেছিলাম যে একটা ক্যাপাসিটরের ক্ষেত্রে এখানে যদি প্লাস কিউ চার্জ দিয়ে দাও, তাহলে এই প্লেটের মধ্যে মাইনাস, তার সাথে কি যুক্ত হবে? প্লাস। কিন্তু এটাকে আমরা কি করেছিলাম? গ্রাউন্ড করেছিলাম। তার জন্য এই ফ্রি চার্জ গুলো সব কি হয়ে গেছিল? বেরিয়ে গেছিল। এবং এখান থেকে আমরা পেয়েছিলাম দুটো প্লেট, একটা প্লাস প্লেট আর একটা পেয়েছি মাইনাস প্লেট। ক্লিয়ার হচ্ছে কনসেপ্টটা? নিশ্চয়ই আগের দিন বুঝিয়েছিলাম। সো এখানেও তাই হচ্ছে যে এই প্লেটটা ব্যাটারির সাথে সরাসরি কানেক্টেড, এটা তো প্লাস কিউ খাবেই, কারণ ব্যাটারি ওকে ডাইরেক্ট দিচ্ছে। এখানে ইন্ডাকশন হয়ে যাচ্ছে মাইনাস কিউ। আর সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে চার্জ সবসময় কি থাকবে? সেম। তাহলে এখানে কিউ চার্জ থাকলে এখানে কত হচ্ছে? কিউ চার্জ। তাহলে এখানেও চার্জ আছে কিউ মাইনাস কিউ, এখানেও চার্জ আছে কিউ মাইনাস কিউ। মুদ্রা কথা, এদের মধ্যে চার্জ হবে কিউ কিউ কিউ, সবার মধ্যে কিউ চার্জ থাকতে শুরু করবে। বাট এই কথাটা ভেবে নিও না প্লাস কিউ মাইনাস কিউ কেটে কুটে তো জিরো হয়ে যায় না। তাহলে কি এর মধ্যে কোনো চার্জ নাই? ক্যাপাসিটির কাজই তো হচ্ছে চার্জ ধরে রাখা, ও কিউ চার্জ ধরে রাখবে। প্লেট গুলো হচ্ছে প্লাস কিউ আর মাইনাস কিউ। আই হোপ ক্লিয়ার করা দ্যাট পেয়েছি। এই হচ্ছে সিচুয়েশন। এখন এই সিস্টেম তিনটে আছে, তিনটের বদলে 300 থাকতে পারে। এখন এই 300টা আবার তিনটে ক্যাপাসিটরের পরিবর্তে যদি আমি এমন একটা ক্যাপাসিটর ব্যবহার করি, এই তিনটের কাজকে সে একা রিপ্লেস করছে, তখন ওই তিনটে ক্যাপাসিটরের ওইটাকে বলবো তুল্য ক্যাপাসিটর। ইয়েস অর নো? অর্থাৎ ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বা তুল্য ধারকত্ব, যেটা তোরা তুল্য রোধের ক্ষেত্রে পড়েছিস। যে তোর বাড়িতে যদি তিনটি কাজের লোক থাকে, তারা যতটা খায় আর যতটা কাজ করে দেয়, তার পরিবর্তে যদি আমি একটা কাজের লোক রাখি, যে যতটা খাবে, ওরা যতটা খেত ততটাই খাবে এবং ততটাই কাজ করে দেবে, তাহলে পরে বেসিক্যালি ওই একটি ব্যক্তি বা একটি কাজের লোককে ওই তিনটের তুল্য বলবো আমরা, ইকুইভ্যালেন্ট। সো এখানে হচ্ছে সেই ইকুইভ্যালেন্ট কনসেপ্ট। তাহলে এই তিনটি ক্যাপাসিটরকে এখন রিপ্লেস করব একটা ক্যাপাসিটর দ্বারা, তাহলে পরে সেই ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্সকে বলবো এদের তুল্য ক্যাপাসিট্যান্স বা তুল্য ধারকত্ব। আমরা আশা করছি এই স্লাইডটা বোঝাতে পেরেছি, কোনো রকম সমস্যা হয়নি। স্লাইডে কোনো সমস্যা হয়েছে বলবে স্লাইডে। তো আমরা তাই করেছি। এখন দেখো তিনটে ক্যাপাসিটর কানেক্টেড ছিল, আর আমরা কি বললাম? প্রত্যেকটাতে চার্জ কি আছে তোমার? সেম। তাহলে এখানে চার্জ আছে কিউ কিউ কিউ, প্রত্যেকটাতে কিউ করে চার্জ দেওয়া আছে। সো এই প্লেটেও চার্জ আছে কিউ, প্রত্যেকটাতে কিউ আছে চার্জ। আর ক্যাপাসিট্যান্স কত আছে? C1 C2 C3 এরকম দেওয়া আছে। এখন তোমরা বলো যে প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে, সৌম্য চুপ করবি হ্যাঁ, প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে আমাদের পোটেনশিয়াল ড্রপটা একই থাকে, কারণ দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল চেঞ্জ হয় না, আমরা একটু আগে বুঝালাম। কিন্তু সিরিজের ক্ষেত্রে পোটেনশিয়াল চেঞ্জ হয়। তার মানে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেলে আস্তে আস্তে আমার পোটেনশিয়াল দেখতে পাবো চেঞ্জ হচ্ছে, অবভিয়াসলি চেঞ্জ হবে। এবার কি হবে? এই ক্যাপাসিটরের অ্যাক্রসে যা পোটেনশিয়াল হবে, এর অ্যাক্রসে পোটেনশিয়াল সেম হতেও পারে, নাও হতে পারে, এর আলাদা হবে। মানে আমি বলতে চাইছি এর পোটেনশিয়ালটাকে যদি আমি V1 বলি এর অ্যাক্রসে, তাহলে এটাকে বলছি V2, একে বলছি V3। মানে তিনটে পোটেনশিয়াল ভাবলাম এর অ্যাক্রসে, এই দুটি পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ড্রপটা হচ্ছে V1, এই দুটি পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ড্রপটা হচ্ছে V2, এই দুটি পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ড্রপটা হচ্ছে V3।
তাহলে কিউ সিভি দিয়ে একটা রিলেশন তোরা পড়েছিলিস, কিউ সমান কত হয় সিভি। তাহলে বল ভি ওয়ান সমান কি কিউ বাই সি ওয়ান লেখা যেতে পারে, সেই জন্য আমরা এখানে লিখেছি ভি ওয়ান সমান হচ্ছে কিউ বাই সি ওয়ান। সিমিলারলি ভি টু সমান কি লিখেছি কিউ বাই সি টু। ভি টু সমান কত লিখেছি কিউ বাই সি টু। কে বকছিস তো, দেখ আওয়াজ এখান পর্যন্ত আসছে, তাহলে আগের বেঞ্চে ডিস্টার্ব হচ্ছে, এরকম করিস না বাবা, কি বলছিস কথা। আর ভি থ্রি সমান হচ্ছে কি কিউ বাই সি থ্রি, কেন হলো কিউ সমান সিভি, এই ফর্মুলা, তাই তো, এই হলো। এবার বল এই যে ভি ওয়ান ভি টু ভি থ্রি এই তিনটে পোটেনশিয়ালকে সাপ্লাই করছে এটাকে, এ বেটা করছে একাই, ভি করছে তো, কারণ ভি তো দিচ্ছে এটা, তাহলে ভি শুড বি ইকুয়াল টু কত হবে ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি, সেই জন্য আমরা ভি সমান ইউজ করেছি ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি। তাহলে ভি ওয়ান ভি টু ভি থ্রি মানগুলো বসা, তাহলে ভি ওয়ান ভি টু ভি থ্রির মান কত হবে কিউ বাই সি ওয়ান প্লাস কত লিখবো কিউ বাই সি টু প্লাস কত লিখবো কিউ বাই সি থ্রি, নিশ্চয়ই দেখতে পাচ্ছিস তোরা। এবার এই তিনটি ক্যাপাসিটরের পরিবর্তে আমরা যদি একটা ক্যাপাসিটর দিয়ে এটাকে রিপ্লেস করি, যাতে করে আমার কি হয় যা পোটেনশিয়াল ছিল সেই পোটেনশিয়ালটা এখানে আছে, আর এখানে যতটা চার্জ যাচ্ছিল, কত চার্জ যাচ্ছিল কিউ চার্জ যাচ্ছিল, এখানেও সেই কিউ চার্জ যাচ্ছে, তাহলে এর ধারকত্বকে বলবো এই তিনটির তুল্য ধারকত্ব। উই উইল সে দ্যাট এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স অফ দ্য থ্রি ক্যাপাসিটরস। ওই তিনটি ধারকের তুল্য ধারকত্ব এ বেটা একাই খাচ্ছে। কেন, দেখো চার্জ আর পোটেনশিয়াল সেম আছে, দেখতে পাচ্ছ। তখন এক্ষেত্রে আমরা একটা ফর্মুলা লিখতে পারবো কি কিউ সমান হয়ে যাবে সিভি, যাতে করে আমরা লিখতে পারি ভি সমান কত হচ্ছে কিউ বাই সি। আমাদের নোটসে বা স্লাইডে তোরা সি এর জায়গায় সি ইফেক্টিভ দেখতে পাবি, ইফেক্টিভ মানে হচ্ছে তুল্য ধারকত্ব বা ইকুইভ্যালেন্ট পাবি। তো আমরা এখানে কথা না লিখে জাস্ট সি লিখে দিলে পরেই মোটামুটি বুঝে যাবো যে হ্যাঁ এটা সি আমরা বার করতে চাইছি। সো আমরা এখানে যদি কিউ বাই সি কথাটা লিখে দিই, দেখ কিউ কমন নিয়ে কেটে যায়, কিউ কমন নিয়ে কেটে যায়, তাহলে আমরা এখান থেকে স্পষ্ট লিখতে পারছি ওয়ান বাই সি শুড বি ইকুয়ালস টু ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস ওয়ান বাই সি থ্রি। তাহলে এই হচ্ছে আমার ধারকের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য ধারকত্বের রাশিমালা, ওয়ান বাই সি ইকুয়ালস টু ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস ওয়ান বাই সি থ্রি, যেটা তোরা ক্লাস 10-এ পড়েছিলিস রোধের ক্ষেত্রে প্যারালাল কম্বিনেশনে হয়, তাই না, ওয়ান বাই আর ইকুয়ালস টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি, এটা প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে হয়। আমরা এখানে দেখছি সেটা সিরিজে হচ্ছে, কার ক্ষেত্রে, ধারকের ক্ষেত্রে। সো ক্যাপাসিটরের ক্ষেত্রে সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে ওয়ান বাই সি শুড বি ইকুয়ালস টু ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস ওয়ান বাই সি থ্রি হবে। এবং যদি আমাদেরকে পোটেনশিয়াল গুলোর মানে কি বলবো মানে রেশিও বার করতে দেয়, তাহলে সেটা ওয়ান বাই সি ওয়ান ওয়ান বাই সি টু ওয়ান বাই সি থ্রির আকারে রেশিওটা থাকবে, কারণ কিউ গুলো সবার কি আছে সেম আছে। তাহলে আই হোপ এটা মনে রাখতে পারবো আমরা। কোন রকমের সমস্যা এই স্লাইড নিয়ে আমাকে বলবা। ক্লিয়ার হয়েছে? তাহলে প্যারালাল কম্বিনেশন আর সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে সিরিজ কম্বিনেশনে দেখলাম যে ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস ওয়ান বাই সি থ্রি। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? স্লাইড চেঞ্জ করবো, কোনো সমস্যা আছে বলবো আমাকে। সবার বুঝতে পেরেছো? মিনময় লিখে নিয়েছিস? চলো, যদি দুটো ক্যাপাসিটর থাকে তাহলে কি করব? তাহলে একটা শর্ট নিয়ম আমরা ক্লাস 10-এ পড়েছিলাম যে আর ওয়ান ইন্টু আর টু বাই কত ছিল আর ওয়ান প্লাস আর টু, মনে পড়ছে ক্লাস 10? তাহলে এখানেও দেখো যদি দুটো ক্যাপাসিটর শুধুমাত্র দুটো থাকে, অনেক কম্বিনেশন পাই যেখানে দুটো ক্যাপাসিটর আছে, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি ওয়ান বাই সি সমান ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু যদি সিরিজে থাকে। আর এটাকে যদি ক্যালকুলেট করো তাহলে সি সমান পাবা সি ওয়ান ইন্টু সি টু বাই কত হয়ে যাবে সি ওয়ান প্লাস সি টু। তাহলে এইটা তোমরা পেয়েছিলে মনে করে দেখো। সেই জন্য দুটো ক্যাপাসিটরকে যদি সিরিজে রাখা হয় তাহলে তাদের ধারকত্বের ফর্মুলা হবে সি ওয়ান সি টু বাই সি ওয়ান প্লাস সি টু, অর্থাৎ দুটো ধারকত্বের গুণ বাই দুটি ধারকত্বের যোগ। সো আমরা যদি সিম্পল দুটো ক্যাপাসিটরকে সিরিজে রাখি, শুধু দুটোকে রাখি, তাহলে তার তুল্য ধারকত্ব কত হবে দুটির গুণ বাই দুটির যোগ, দুটির গুণ বাই দুটির যোগ, সিম্পল কথা। তাহলে এটা হচ্ছে গল্প। আই হোপ বুঝাতে পেরেছি কথাটা। এবার যদি ধর দুটো ক্যাপাসিটর ধারকত্ব সেম হয়, দুটো ধারকত্ব যদি সেম হয় তাহলে সি ইন্টু সি বাই সি প্লাস সি কত হয়ে যাবে সি বাই টু। তাহলে তিনটে থাকলে কত হবে সি বাই থ্রি, চারটে থাকলে সি বাই ফোর। তাহলে মাথায় রাখবি একই ধারকের একই ধারকত্বের যদি অসীম সংখ্যক বা এন সংখ্যক ধারক পরপর যুক্ত হয়ে যায়, কি বলছি শোন ভালো করে, একই ধারকত্বের প্রত্যেকের ধারকত্ব সি, প্রত্যেকের ধারকত্ব সি, তাহলে একই ধারকত্বের যদি এন খানা ধারককে পরপর রাখা হয় তাহলে তাদের তুল্য ধারকত্ব সি ইকুইভ্যালেন্ট শুড বি ইকুয়াল টু সি বাই কত হয়ে যাবে এন। হ্যাঁ না বল? কারণ দুটো রাখলে সি বাই টু, তিনটে রাখলে সি বাই থ্রি, চারটে রাখলে সি বাই ফোর, তাহলে এন খানা রাখলে কত হবে সি বাই এন। তার মানে এন সংখ্যক ধারককে যদি এরকম ভাবে সিরিজ কম্বিনেশনে পরপর রাখা হয় এটা তখনই পসিবল যদি তাদের প্রত্যেকের ধারকত্ব কি থাকে সেম থাকে। হ্যাঁ না বলবা?
এটা তখনই পসিবল যদি প্রত্যেকটা ধারকের ধারকত্বের ভ্যালু কি থাকে, সেম থাকে, আদারওয়াইজ এটা কিন্তু হবে না। আদারওয়াইজ আমাদেরকে সেই ফর্মুলা দিয়েই চলতে হবে, 1/c = 1/c1 + 1/c2 + 1/c3, আদারওয়াইজ আমরা এটা কিন্তু পারবো না করতে। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? সো কম্বিনেশন অফ ক্যাপাসিটরস আমরা আশা করছি বুঝাতে পারলাম। ক্লিয়ার হয়েছে? তো সিরিজ কম্বিনেশন বুঝতে পারলাম, একটা প্রবলেম করলে বুঝতে পারবো। ক্লিয়ার হয়েছে সবার? তো সমস্যা? তো এটা কম্বিনেশন দেখি। কোশ্চেন বলছে যে কনসিডার কর তিনটি ক্যাপাসিটর, 3 ক্যাপাসিটরস ইচ অফ ক্যাপাসিট্যান্স সি, প্রত্যেকটার ক্যাপাসিট্যান্স সি এন্ড অফ ব্রেকডাউন ভোল্টেজ ভি, মানে প্রত্যেকটা ধারকের মধ্যে ভোল্টেজ আছে ভি, এরকম ভাব। আর জয়েন্ট ইন সিরিজ, তাহলে তিনটি ধারককে পরপর সিরিজ কানেকশনে জয়েন কর। তিনটি ধারককে পরপর সিরিজ কানেকশনে জয়েন করেছিস, চল জয়েন করলাম। প্রত্যেকের ধারকত্ব সি, তাহলে আমরা একটু আগে বললাম যদি তিনটে ধারককে সিরিজ কম্বিনেশন করা হয়, যাদের প্রত্যেকের ধারকত্ব যদি সেম হয়, সি হয়, তাহলে কত হবে? c/3 হবে তুল্য ধারকত্ব। হ্যাঁ না বলবা? একটু আগে তাই বোঝানোর চেষ্টা করলাম। c/2 হলো দুটোর ক্ষেত্রে, তিনটের ক্ষেত্রে কি হবে? c/3। তাহলে তুল্য ধারকত্ব কত হয়ে যাবে স্যার? c/3। সো দা ক্যাপাসিট্যান্স হবে c/3। তো এখানে দেখো অপশনে তো c/3 এখানেও আছে, অপশনে c/3 এখানেও আছে, তাহলে কোনটা চয়েস করবো? v/3 না 3v? এবার ভাবো প্রত্যেকটার ব্রেকডাউন ভোল্টেজ হচ্ছে ভি ভি ভি, আর এটাকে যদি আমি ব্যাটারির সাথে যুক্ত করি, তাহলে কম্বিনেশনের মোট ভোল্টেজ কত হবে স্যার? ভি প্লাস ভি প্লাস ভি কত হয়ে যাবে? 3v। একটু আগে তাই দেখলাম। সো 3v and c/3, দ্যাট শুড বি ইওর অ্যানসার। বুঝতে পারলাম ব্যাপারটা? আই হোপ কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। তাহলে প্রত্যেকটার ব্যাটারির ভোল্টেজ যদি ভি হয়, কম্বিনেশনের ক্ষেত্রে আমরা দেখব টোটাল ভোল্টেজ 3v হবে। আর যেহেতু তিনটি ধারক যাদের প্রত্যেকের ধারকত্ব সেম, তাদেরকে যেহেতু সিরিজ কম্বিনেশনে রাখা হয়েছে, তাহলে তাদের তুল্য ধারকত্ব হবে c/3। আই হোপ কোনো রকমের সমস্যা আমাদের হয়নি। কোনো ক্লিয়ার ডাউট আছে বলবে আমাকে, কোন ডাউট বলবে আমাকে প্লিজ। আছে? ক্লিয়ার হয়েছে সবার? তাই করা আছে, তোমরা দেখে নিতে পারো। c/3 3v ক্লিয়ার হয়েছে? ইজ ইট ওকে? বুঝতে পেরেছি সবাই? কোনো সমস্যা হয়েছে? ক্লিয়ার? চলো, প্যারালাল কম্বিনেশন। প্যারালাল কম্বিনেশন কাকে বলে? যদি কতগুলো ধারকের পজিটিভ প্লেট গুলোকে এক জায়গায় নিয়ে চলে আসি আর নেগেটিভ প্লেট গুলোকে এক জায়গায় জয়েন করে দিই, যাতে করে তাদের দুই প্রান্তের পোটেনশিয়াল ডিফারেন্সটা কি থাকে? সেম থাকে। এই রকম ক্ষেত্রে আমরা বলবো তাকে কি? প্যারালাল কম্বিনেশন। তাহলে এরকম প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে কনসিডার কর যে কিউ চার্জ ঢুকছে এই জাংশনে, এইটাকে বলা হয় নোড বা জাংশন, যেখানে একাধিক সার্কিটের মিটিং পয়েন্ট আছে। একাধিক সার্কিটের মিটিং পয়েন্ট যেটা, সেটাকে আমরা কি বলছি? নোড বা জাংশন। তাহলে একাধিক সার্কিটের মিটিং পয়েন্ট, সেটাকে আমরা বলছি নোড বা জাংশন। এই নোড বা জাংশনে দেখো কিউ চার্জ ঢুকছে, Q1 Q2 Q3 বেরোচ্ছে। কেন? আমরা একটু আগে বললাম প্যারালাল কম্বিনেশনে চার্জ ডিস্ট্রিবিউটেড হয়ে যায়। চার্জ ডিস্ট্রিবিউট হয়ে গেছে। এবার তাহলে আমরা এখানে একটা কথা স্পষ্ট লিখতে পারবো যে স্যার কিউ চার্জ ঢুকে যদি Q1 Q2 Q3 তে বেরিয়ে যায়, তাহলে কিউ অলওয়েজ শুড বি ইকুয়াল টু Q1 প্লাস Q2 প্লাস Q3। সেজন্য আমরা এখানে কিউ শুড বি ইকুয়াল টু Q1 প্লাস Q2 প্লাস Q3 লিখতে পারবো। হ্যাঁ না বলবা? তাই পারবো। এখন তুমি বলো, এই Q1 চার্জ এখানে আছে আর এর ধারকত্ব C1, Q2 চার্জ এখানে আছে, এর ধারকত্ব কত? C2, আর Q3 চার্জ এখানে আছে, এর ধারকত্ব কত? C3। তাহলে Q1 Q2 Q3 C1 C2 C3, কিন্তু দেখো দুটো প্রান্তের পোটেনশিয়ালটা সর্বদা কি আছে? সেম আছে। এটাও এর সাথে কানেক্টেড, এটাও এর সাথে কানেক্টেড, এটাও এর সাথে কানেক্টেড। যেহেতু দুটো পজিশন ফিক্সড পোটেনশিয়াল, সেই জন্য এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়ালটা ফিক্সড। তাহলে আমরা বলতে পারি V-0 এর অ্যাক্রসে পোটেনশিয়াল V, এখানেও পোটেনশিয়াল কত আছে? V, এখানেও পোটেনশিয়াল V আছে। তাহলে আমরা একটা কথা লিখতে পারবো যে ফর্মুলা Q সমান কত হয়? CV। তাহলে আমরা এখানে স্পষ্ট তিনটি ফর্মুলা লিখতে পারবো যে Q1 শুড বি ইকুয়ালস টু C1V, Q2 ইকুয়ালস টু C2V, আর Q3 শুড বি ইকুয়ালস টু C3V। দেখো এই তিনটি ইকুয়েশন আমি এখানে লিখতে পারবো, কারণ Q সমান CV হয়। তাহলে প্রত্যেকটা ক্যাপাসিটরের অ্যাক্রসে Q1 Q2 Q3 গুলোকে আমরা এখানে লিখতে পারলাম। Q1 ইকুয়ালস টু কত হলো? C1V, Q2 ইকুয়ালস টু কত হলো? C2V, আর Q3 ইকুয়ালস টু কত হলো? C3V। আমরা আশা করছি লিখতে পারলাম। এখন এই Q1 Q2 Q3 ভ্যালুগুলোকে যদি এখানে রিপ্লেস করো, তাহলে তুমি লিখতে পারবা Q সমান, আমি কিউটাকে লিখছি না, আমরা এখানে লিখতে পারবো Q সমান, কিউটাকে লিখছি না, C1 C2 C3, তার মধ্যে দেখো V কমন আছে, তাহলে V কমন গেলে C1 প্লাস C2 প্লাস C3, এইটা আমরা লিখতে পারবো। এখন এই তিনটি ক্যাপাসিটরের পরিবর্তে যদি আমরা একটা ক্যাপাসিটর ব্যবহার করি, এই তিনটি ক্যাপাসিটরের পরিবর্তে যদি আমরা একটা ক্যাপাসিটর ব্যবহার করি,
সেই ক্যাপাসিটরের দুই প্রান্তে পোটেনশিয়াল আগের মতোই ছিল V0 দেখতে পাচ্ছ, আর এ যতটা চার্জ দিচ্ছিল কতটা কিউ, এও ততটা চার্জই খাচ্ছে। তাহলে এই তিনটি ধারকের ধারকত্বের পরিবর্তে আমরা একটা ধারকের ধারকত্বকে ইউজ করতে পারবো, উই ক্যান ইউজ দিস। তখন এটাকে বলবে তার তুল্য ধারকত্ব। আর এখানে তুমি কিউ সমান কি লিখতে পারবা, সি ইকুইভ্যালেন্ট ভি বা সিভি, তাই তো। তাহলে কিউ এর জায়গায় যদি সিভি বসাও, ভি ক্যান্সেল আউট হয়ে গেলে সি সমান হয়ে যাচ্ছে C1 প্লাস C2 প্লাস C3। সো মাথায় রাখবো আমরা যে প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে ধারকগুলোকে যোগ করলে পরে তুল্য ধারকত্ব পেয়ে যাওয়া। তাহলে দুটো সিরিজের ক্ষেত্রে 1/c ইকুয়াল টু 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/c3 হয়, আর প্যারালালের ক্ষেত্রে কি হয়, c ইকুয়ালস টু C1 প্লাস C2 প্লাস C3। অর্থাৎ প্রত্যেকটা ধারকের ধারকত্বকে তুমি যদি যোগ করো তাহলে প্যারালাল কম্বিনেশনে তুমি তুল্য ধারকত্ব পাবা। আর প্রত্যেকটি ধারকের অনন্যক 1/c নাকি রে, অনন্যক গুলোকে যদি জয়েন করো তাহলে পরে তুমি যেটা পাবা সেটা হচ্ছে সিরিজ কম্বিনেশন। তাহলে এই হচ্ছে গল্প। তাহলে সিরিজ কম্বিনেশন, প্যারালাল কম্বিনেশনের এই থিওরি গুলো তো একটাও পরীক্ষা আমাদের আসবে না, ন্যাচারাল আমাদের এই পরীক্ষা এগুলো আসবেই না। আমাদের কি আসতে পারে এখান থেকে আমাদের এমসিকিউ এর থিওরি টাইপের কোশ্চেন আসতে পারে, যে নিচের কোন বক্তব্যটি সঠিক, হুইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট। কিরকম আসতে পারে, যে সিরিজ কম্বিনেশনে পোটেনশিয়াল সেম থাকে, ভুল। সিরিজ কম্বিনেশনে চার্জ সেম থাকে, এরকম টাইপের প্রশ্ন, বুঝতে পারছো। তাহলে এখান থেকে ভাবো না যে থিওরি কোশ্চেন আসতে পারে না। সো এই যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো লেখা আছে এখান থেকে তোমার থিওরি কোশ্চেন আসতে পারে। আমি সেগুলো সব বুঝিয়ে দিলাম ভালো করে, আই হোপ বাড়িতে বইটা পড়লে পরে তোমরা সেটা বুঝতে পারবে। তাহলে সিরিজ আর প্যারালাল কম্বিনেশন নিয়ে কোনো রকমের কম্বিনেশনে সমস্যা আশা করছি নাই। কোনো সমস্যা থাকলে বলতে পারো আমাকে, কোনো সমস্যা থাকলে বলতে পারো আমাকে, পাল্টাবো। চলো তাহলে একটা কম্বিনেশনের সার্কিট আমরা প্রবলেমে অ্যানালাইজ করার চেষ্টা করি। চলো ঠিক আছে, দেখো তো ক্লাস 10 এরকম ভুরি ভুরি প্রবলেম করেছিলাম আমরা, তোমাদের যদি মনে থাকে, ঠিক আছে। চলো এরকম একটা কম্বিনেশন আমি দেওয়ার চেষ্টা করলাম। এই কম্বিনেশনের প্রত্যেকটা হচ্ছে 4 মাইক্রোফ্যারাড করে কি আছে ক্যাপাসিট্যান্স। তাহলে প্রত্যেকটা ক্যাপাসিট্যান্স হচ্ছে 4 মাইক্রোফ্যারাডে, 4 মাইক্রোফ্যারাড। তাহলে প্রত্যেকটা দিলাম 4 মাইক্রোফ্যারাডের। তাহলে পরে আমাকে বলো এর তুল্য ধারকত্ব কত হবে, ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স। ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স তুমি পার করো এখান থেকে, 4 মাইক্রোফ্যারাড দিয়ে দিলাম। চলো এটা কি করে অ্যানালাইজ করবো দেখো। তাহলে আমরা এরকম একটা সার্কিট দিলাম, এই সার্কিটের এই পয়েন্টটাকে বলছি এ পয়েন্ট আর এই পয়েন্টটাকে বলছি বি পয়েন্ট। এই এ বির মধ্যে তুল্য ধারকত্ব বার করতে হবে, তাই তো। তো প্রথম চোখ তোমার এই তিনটের প্রতি যাবে, এই তিনটেকে তুমি দেখো ভালো করে, এই তিনটে হচ্ছে তোমার মনে হচ্ছে যেন সিরিজ কম্বিনেশনে বসে আছে। তাহলে সিরিজ কম্বিনেশনে এই তিনটে বসে আছে কেন, দেখো এটা যদি প্লাস হয় এটা মাইনাস, তাহলে আবার দেখো প্লাস মাইনাস, আবার দেখো কত হয়ে যাচ্ছে প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এভাবে যাচ্ছে, হ্যাঁ না বলবা। তাহলে কম্বিনেশনটা সিরিজ মনে হচ্ছে, কারণ একটার শেষের সাথে আর একটার কি যুক্ত আছে, প্রথম যুক্ত আছে, তাই না। তো যদি তাই হয় তাহলে তিনটে ক্যাপাসিটর কে যদি আমি সিরিজে রাখি যাদের প্রত্যেকটা ধারকত্ব সেম, তাহলে তুল্য ধারকত্ব কত হবে 4/3, হ্যাঁ না বলবা। তুল্য ধারকত্ব কত হবে 4/3। তাহলে তুল্য ধারকত্ব কত হলো 4/3। তাহলে এই পুরো কম্বিনেশন তিনটের পেলি তু 4/3 মাইক্রোফ্যারাড। কে বুঝিসনি বলবি এই জায়গাটা, কে বুঝিসনি বলবি এক জায়গাটা, বুঝতে পেরেছি সবাই। 4/3 কেন হলো। তাহলে এখন যদি সার্কিটটাকে আমি ঠিক করে লিখি, তাহলে আমরা ঠিক এইভাবে সার্কিটটাকে রিপ্রেজেন্ট করতে পারবো যে এ আর বি পয়েন্ট তো ঠিক ছিল যেখানে ছিল, তার সাথে আমার একটা ধারকত্ব ছিল আর একটা ধারক ছিল, দিয়ে এই দুটোর মাঝে একটা ধারক ছিল, এই তিনটে ঠিক থাকলো। কিন্তু এই তিনটের বদলে এখন রিপ্রেজেন্ট করছি আমরা একটা নতুন ক্যাপাসিটর দিয়ে, সেটা হচ্ছে কত 4/3, হ্যাঁ না বলবা, ঠিক বললাম তো। তাহলে ওই তিনটে রিপ্লেস হয়ে এখন কত হয়ে গেছে 4/3 মাইক্রোফ্যারাড। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা, ওই তিনটে রিপ্লেস হয়ে কত হয়ে গেছে 4/3 মাইক্রোফ্যারাড। আর তার সাথে দেখো এটা হচ্ছে 4, এটাও 4, এটাও 4। এবার চোখে দেখো এই দুটো পয়েন্টের কথা ভাবো, এই দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্টে দেখো পোটেনশিয়ালটা এও শেয়ার করছে এও শেয়ার করছে, হ্যাঁ না বলো। তাহলে এই পয়েন্টটাকে এও শেয়ার করছে এও শেয়ার করছে, তাহলে এই দুটো কম্বিনেশন প্যারালালে আছে, হ্যাঁ না বলবা। তাহলে এই দুটো কম্বিনেশন কিসে আছে, প্যারালালে আছে। কেন প্যারালালে থাকলো বুঝতে পেরেছো, কারণ তাদের পোটেনশিয়ালটা কি হচ্ছে সেম, তারা সেম পোটেনশিয়াল শেয়ার করছে। সেম পোটেনশিয়াল শেয়ার মানে হচ্ছে প্যারালাল কম্বিনেশন। তাহলে আমরা যদি এই জায়গাটা অ্যানালাইজ করার চেষ্টা করি তাহলে দেখতে পাবো এই সার্কিটের এই পয়েন্ট হচ্ছে কি প্যারালাল কম্বিনেশন। তাহলে 4 আর 4/3 যদি প্যারালাল হয় তাদেরকে সিম্পল যোগ করে দিতে পারো, তাহলে কত হবে 4 + 4/3, তাহলে কত হয়ে যাচ্ছে 16/3 মাইক্রোফ্যারাড।
তাহলে এই সার্কিটটাকে এখন আমি অন্যভাবে লিখতে পারবো। কিভাবে লিখতে পারবো ভালো করে দেখো, এই দুটো কম্বিনেশন এই পয়েন্ট পর্যন্ত ঠিক আছে না, তো এ ঠিক আছে, বি ঠিক আছে, আর এখান থেকে একটা ধারক ছিল, এখান থেকে একটা ধারক ছিল, এত দূর তো ঠিক আছে। কিন্তু এই দুটোর পরিবর্তে এখন 16/3 একটা নতুন ধারক চলে এসছে, সেজন্য আমরা এখানে একটা নতুন ধারক দিয়ে দিলাম, দ্যাট ইজ কল্ড 16/3। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? হ্যাঁ না বলবা? ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো সার্কিট বাঁ দিকে ছিল, একদম ডান দিকে ছোট্ট সার্কিট হয়ে গেল। এখন আস্তে আস্তে আমরা সেই সার্কিট গুলোকে ছোট ছোট করতে করতে গেলাম। ঠিক বুঝতে পারছি ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে? তাহলে এখন যদি দেখো লাস্ট ডায়াগ্রাম যেটা ছোট্ট ছিল, সেখানে 4, 16/3 আর 4 সবগুলো কিসে আছে? সিরিজে আছে। আর সিরিজে থাকলে আমরা তুল্য ধারকত্ব বার করতে ইজিলি পারবো। কি করে পারবো? না তো সিরিজ কম্বিনেশন থাকলে তুল্য ধারকত্ব 1/c শুড বি ইকুয়ালস টু 1/4, কারণ এটা 1/4 প্লাস কত হবে? 1/4, এটা হচ্ছে 1/4, আর ওটা হচ্ছে 1/16/3, মানে কত হয়ে যাবে? 3/16। এবার যোগটা করে দিও। কে বুঝতে পারেনি বলবে। এবার যোগটা করে নিস। কে বুঝতে পারিসনি বলবি আমাকে। 16/11 আসবে, দেখ এসছে 16/11 না, কত এসছে? 16/11, তাই না? দেখ 1/c সমান 16/11, এই জায়গাটা গন্ডগোল করে দিস না, অনেকে গন্ডগোল করে দেয়। 1/c সমান আসবে অ্যাকচুয়ালি 11/16। হ্যাঁ, এটা উত্তর নয়, তোকে সি বার করতে দিয়েছে। তাহলে সি শুড বি ইকুয়ালস টু, এটা ক্লাস 10-এ বারবার বোঝানো ছিল, মনে করে দেখ, উল্টাতে হয়, তাহলে মাইক্রো ফ্যারাড। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? তাহলে এই টাইপের প্রবলেম গুলোকে আমরা আরো জটিল অ্যান্ড আরো ভালোভাবে ডিল করব পরবর্তী ক্ষেত্রে। ক্লিয়ার হচ্ছে কনসেপ্টটা? বুঝতে পারছি? কোনো সমস্যা আমাকে বলবা? এনি ডাউট আছে? সার্কিট অ্যানালাইসিসে কোনো প্রবলেম আছে? এটা খুব ইজি সার্কিট দিয়েছিলাম আমরা, আরো জটিল দেবো, অসুবিধা নাই, পরবর্তী ক্ষেত্রে আগে শিখি আমরা, তারপর তো প্রবলেম করবো। চলো, এটা কোনো সমস্যা বলবে আমাকে? চেঞ্জ করলাম, হয়েছে সবার? চেঞ্জ করলাম। কিরচফস কারেন্ট ল। এবার আমরা শিখবো নতুন দুটো ল, দ্যাট ইজ কল্ড কেসিএল এন্ড কেভিএল। কিরচফস কারেন্ট ল, কিরচফস ভোল্টেজ ল। কিরচফস ল আমাদের ছায়ার বইয়ে অ্যাকচুয়ালি নেই, ক্যাপাসিটরের ক্ষেত্রে নেই, কিন্তু এই কিরচফস লটা কারেন্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল আছে, কারেন্ট ইলেকট্রিসিটিতে। যদি তুমি চলতড়িতের ইউনিটটা দেখো, প্রবাহী তড়িৎ, সেই প্রবাহী তড়িতে একটা চ্যাপ্টারই হচ্ছে কিরচফস ল বা কারশফের সূত্র। ওই কারশফের সূত্রটাকেই আমরা এখানে ক্যাপাসিটার ইউজ করব। কেন ইউজ করব? তার দুটো কারণ আছে। প্রথম কারণ, ক্যাপাসিটারের যে তুল্য ধারকত্ব বার করতে হয় সেটা আমরা কিরচফস ল এর সাহায্যে খুব ইজিলি বার করতে পারবো। ঠিক আছে, সহজে, দরকার আছে। আর আমরা সার্কিটের মধ্যে কোন ক্যাপাসিটার কতটা চার্জ খাবে, কোন সার্কিটের অ্যাক্রসে কতটা পোটেনশিয়াল, এগুলোকেও আমরা বুঝতে পারবো। সো এই দুটো ব্যবহারের জন্য আমাকে কিরচফস লটা শিখতে হবে। তোমাদের ছায়ার বই নেই বলে ভাবছো হয়তো যে না পড়লেও তো হবে। হ্যাঁ ঠিক আছে, মানছি না পড়লে হবে, কিন্তু একটা কোশ্চেন যদি দিয়ে দেয় তখন কিন্তু আর কিছু করার থাকবে না, কারণ তোমাকে সেই কোশ্চেনটাকে বুঝে উত্তর বার করতে হবে। সেটা এবার কিরচফস ল দিয়ে করবে না কোন মেথডে করবে সেটা তোমার ব্যাপার, কিন্তু আমরা কিরচফস ল এর মেথডটা শিখলে খুব ইজি জিনিসটা, সেই জন্য আমরা কিরচফস লটাকে শিখছি। যেমন ধর, তোদের যখন ভেক্টর শেখানো হয়েছিল ক্রস প্রোডাক্ট, তখন ডিটারমিন্যান্ট মেথড শেখানো হয়েছিল, যে যদি তিনটে আই জে কে থাকে তাহলে ডিটারমিন্যান্টের সাহায্যে বার করা, সেটা খুব ইজি ছিল। কিন্তু তুই সেটাকে যদি ক্রস প্রোডাক্ট হিসেবে বার করতে পারতিস, যে আই ক্রস জে, জে ক্রস আই, আই ক্রস কে, তাহলেও কি হতো? না হতো। ভেক্টর দেখবি খুব ভালো করে বুঝিয়েছিলাম। সবই হবে, ডিপেন্ড করছে তুমি কত সহজে কত উত্তর তাড়াতাড়ি বার করতে পারবা। আমার টার্গেট হচ্ছে এই কোশ্চেনটাকে অ্যান্সার করা, যে কোনো একটা কোশ্চেন দেবে 1.5 মিনিটে, এটা আমার টার্গেট। 1.5 থেকে 2 মিনিটের মধ্যে যেন কোশ্চেনের উত্তর হয়ে যায়। এবার 1.5 থেকে 2 মিনিট হওয়ার জন্য একটা বিশাল বড় ইকুয়েশন কিছু বার করে দিলে তো মুশকিল, সেটা উত্তর বার করতে আমরা পারবো না। সেজন্য আমরা চেষ্টা করব যে যত কম সময়ে বেশি বুদ্ধি খাটিয়ে কোশ্চেনটাকে সলভ করা যায় সেটাই। তো আমরা কেসিএল কেভিএল শিখবো। চলো কেসিএল শিখি। কেসিএল একটু আগে শিখিয়েই দিয়েছি অলরেডি। কেসিএল মানে হচ্ছে কিরচফস কারেন্ট ল। কিরচফস কারেন্ট লটা কি? না তো কোনো একটা নোডের কথা বলবো। নোড একটু আগে কি বোঝালাম? নোড, নোড জিনিসটা কি? না তো যেখানে জাংশন আছে, একাধিক পয়েন্ট এসে মিট করেছে, তাকে কি বলা হয়? নোড। যেমন এটা হচ্ছে একটা নোড। কেন নোড বলছি? দেখো এখানে 4টে পয়েন্ট এসে মিট করেছে একটা জায়গায়। যেমন এই ক্যাপাসিটার 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 এক একটা পয়েন্ট এখানে এসে মিট করেছে, ইররেসপেক্টিভ অফ তাদের প্লাস মাইনাস কম্বিনেশন। যেমন ধরো এটা হচ্ছে প্লাস, বারবার বলেছিলাম ব্লু গুলো প্লাস নেবো আমরা, আর ইয়েলো গুলো কি হচ্ছে মাইনাস। তো দেখতে পাচ্ছ প্লাস প্লাস মাইনাস মাইনাস, যাও কিছু একটা কম্বিনেশন নেওয়া আছে, আমার দেখার দরকার নাই। মোদ্দা কথা হচ্ছে নোড বা জাংশন কাকে বলে? দ্য পয়েন্ট
যেখানে আমাদের 2 বা ততোধিক মানে কি 3 4 5 এরকম জাংশন এসে মিট করবে। দুটো পয়েন্ট তো কোনো জায়গায় মিট করতে পারে না। দুটো মানে কি, একটা তো স্ট্রেট লাইন হয়ে যাবে, 2 এর বেশি হতে হবে, 3 4 এরকম, বুঝতে পারছো ব্যাপারটা? এটাকে নোড বা জাংশন বলছো। সো এ ইজ এ নোড অর জাংশন। তাহলে নোড আর জাংশন কি, যেখানে একাধিক মানে কি 3টে 4টে করে পয়েন্ট এসে কি করেছে বেটা, মিট করেছে, ওরকম একটা পয়েন্টকে এ বলছে। তাহলে নোড বা জাংশনটাকে আশা করি বুঝাতে পারছি। স্টেটমেন্ট কি? স্টেটমেন্ট হচ্ছে একটা নোড বা জাংশনে যতটা পরিমাণ চার্জ ঢুকবে তত চার্জ বেরোবে। মানে ধরো এই জাংশনের অ্যাক্রসে কিছু চার্জ ঢুকছে, কিছু চার্জ বেরোচ্ছে, তাহলে যতটা চার্জ ঢুকবে তার সাম উইল বি ইকুয়ালস টু যতটা চার্জ বেরোচ্ছে তার সাম। চলো এখানে ভাবো, কনসিডার করো এই ডায়াগ্রাম অনুযায়ী যে Q1 চার্জ দেখো ঢুকছে, কি করে বুঝলা? যে অ্যারোটা জাংশনের দিকে আছে দ্যাট মিনস সেখানে চার্জ ঢুকছে, আর যে অ্যারোটা জাংশন থেকে বেরিয়ে যাচ্ছে সেটা তো বেরিয়ে যাচ্ছে। তাহলে কোনো একটা জায়গায় যদি আমার কাছে জাংশন থাকে, এই জাংশনের মধ্যে ধরো এরকম 3টে পজিশন নিলাম, এই জাংশনের মধ্যে আমার যদি এইটাকে বলি আমরা নোড, তাহলে এই নোডের দিকে যদি আমার অ্যারো হয় চার্জ, তাহলে এটা তো ঢুকছে, আর এখান থেকে যদি নোড থেকে পালাই তাহলে তো পালিয়ে যাচ্ছে, আর ধরো এখান থেকে চার্জ পালাচ্ছে, তাহলে এই দুটো পালাচ্ছে, তাহলে পালানোটা হচ্ছে Q1 আর Q2, টোটাল কত পালাচ্ছে? Q1 প্লাস Q2, আর ঢুকছে কত? ঢুকছে Q, তাহলে নিশ্চয়ই এই Q1 Q2 এর জন্য Q দায়ী, সো Q শুড বি ইকুয়ালস টু Q1 প্লাস Q2। এটা একটু আগে শিখিয়ে দিয়েছিলাম তোমাদের আমি। এখানেও সেম কনসেপ্ট হচ্ছে, দেখো যদি তোমরা এখানে দেখতে চাও, তো দেখো Q1 প্রবেশ করছে, Q2 প্রবেশ করছে, দুটো ঢুকছে, তাহলে টোটাল কত প্রবেশ করছে চার্জ? Q1 প্লাস Q2, আর বেরোচ্ছে কত স্যার? Q3 Q4, তাহলে অবভিয়াসলি Q1 প্লাস Q2 শুড বি ইকুয়াল টু কত? Q3 প্লাস Q4, দেখতেই পাচ্ছ সেটাই করা আছে। তাহলে একটা নোড বা জাংশনের যতটা চার্জ ঢুকবে ততটা ঠিক চার্জ বেরোবে, একটা জাংশনের যতটা চার্জ ঢুকবে ততটা চার্জ কি হয়ে যাবে? বেরোবে। এইটা একটা বিশেষ কনজারভেশন রুলকে ফলো করে, দ্যাট ইজ কল্ড চার্জ কনজারভেশন বা কনজারভেশন অফ চার্জ। তাহলে কোশ্চেন আসতে পারে কেসিএল কোন কনজারভেশন মেথডকে ফলো করে? সো মাথায় রাখবা কেসিএল ইজ বেসড অন কনজারভেশন অফ চার্জ, অর্থাৎ এটা চার্জ কনজারভেশন রুলকে মেনটেন করে। তাহলে কেসিএল মাথায় রাখবো আমরা চার্জ কনজারভেশনকে মাথায় রাখি। স্টেটমেন্টটা কি বললাম না, তো যত চার্জ ঢুকবে তত চার্জ বেরোবে। ও বেটা, কোনো নোড বা জাংশনে চার্জকে জমা রাখতে পারবে না। অ্যাকুমুলেশন অফ চার্জ ক্যান নট বি পসিবল অ্যাট এনি নোড অর জাংশন। যে কোনো জাংশনে যদি যতটা চার্জ ঢুকছে ততটা যদি না বেরোয়, তাহলে যতটা বেরোলো না সেই চার্জটুকু কোথায় গেল? তাহলে স্যার নিশ্চয়ই কোথাও জমা হচ্ছে। চার্জ তুমি কোনো নোড বা জাংশনে জমা রাখতে পারবে না, কোনো নোড বা জাংশনে চার্জ জমা রাখতে পারবে না। ক্লিয়ার হচ্ছে কনসেপ্টটা? বুঝাতে পেরেছি? তো যতটা চার্জ ঢুকবে ঠিক ততটা চার্জ আমার এখানে কি হয়ে যাবে ভাই? বেরিয়ে যাবে। ক্লিয়ার কনসেপ্ট? ওকে, বুঝাতে পেরেছি? তুমি সিম্পল কথা ভাবো, যতটা চার্জ ঢুকছে তত চার্জ যদি না বেরোয়, ধরো 10 কুলম চার্জ ঢুকছে, বেরোচ্ছে 8 কুলম, তাহলে 2 কুলম চার্জ কোথায় গেল? 2 কুলম চার্জ কোথাও নষ্ট গেল না? চার্জ ক্যান নট বি ডিস্ট্রয়েড। তাহলে চার্জ এখানে জমা হয়ে যাচ্ছে না? চার্জ জমাও হতে পারে না। তাহলে এটা অবভিয়াস যে যটা চার্জ ঢুকবে তটা বেরোবে। 10 কুলম চার্জ ঢুকলে 10 কুলম্বই তাকে বের করতে হবে। ক্লিয়ার হচ্ছে কনসেপ্টটা? বুঝতে পারলাম? যদি তা না হতো তাহলে তারের মধ্যে জায়গায় জায়গায় চার্জ জমা হয়ে যেত, তারের মধ্যে জায়গায় জায়গায় চার্জ জমা হয়ে যেত। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা চার্জ পেতাম না। কি সমস্যা বলবে আমাকে? এনি ডাউট রিলেটেড দিস প্রবলেম? কেসিএল নিয়ে কোনো সমস্যা আমাকে বলবা। বুঝতে পেরেছিস শ্রুতি? কেসিএল নিয়ে কোনো সমস্যা আছে কারোর বলবা। যদি কারোর লেখার মন থাকে তাহলে লেখো, যারা চুপ করে বসে শুনছো ভালো করে শোনো। ক্লিয়ার হয়েছে? স্লাইড চেঞ্জ করব, ছবিটা বুঝতে পেরেছি আমরা। চলো কিরচফস ভোল্টেজ ল শিখবো। কিরচফস ভোল্টেজ ল জিনিসটা কি? কিরচফস ভোল্টেজ ল মানে কেভিএল। আমরা এখানে মেশ বা অ্যানালাইসিস মানে হচ্ছে তোমার লুপ অ্যানালাইজ করব, মেশ অ্যানালাইসিস বা লুপ অ্যানালাইসিস। সো মেশ বা লুপ কাকে বলে? এনি ক্লোজ পাথ, যে কোনো একটা ক্লোজ পাথকে আমরা বলছি মেশ অথবা তোমার হচ্ছে লুপ। যেমন দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ দুটো বা তিনটে মেশ বা লুপ আছে। এক্সাম্পল দিচ্ছি, যেমন ধরো এটা একটা মেশ বা অ্যানালাইসিস লুপ হতে পারে, তাই না? যেটা এ বি ই এফ হতে পারে। একটা হতে পারে দেখো বি সি ডি ই, হ্যাঁ না না বলবা? তাহলে এ বি ই এফ এ এটা একটা লুপ, বি সি ডি ই বি এটা একটা লুপ, অথবা এ বি সি ডি ই এফ এই পুরোটা একটা লুপ, এটাকে বাদ দিয়ে দিলাম।
তো দেখো টোটাল 3টে লুপ আছে, কিন্তু কোনো একটা জায়গায় যদি কাটা থাকতো তাহলে সেটাকে আমরা লুপ ধরতে পারতাম না। এক্সাম্পল দিচ্ছি, যেমন ধরো আমরা ক্লাসে একটা প্রবলেম করালাম, এই প্রবলেম অনুযায়ী ইউ ক্যান কনসিডার দিস অ্যাজ এ লুপ। এটা একটা লুপ মেশ, বাট ইটস নট এ লুপ। কেন? এটা সার্কিট কমপ্লিট নাই বা এটা বদ্ধ পথ নাই। তাহলে মেশ বা লুপ হতে গেলে তোমাকে বদ্ধ পথ হতে হবে, এটা মাথায় রাখবা। বদ্ধ পথ না হলে পরে হবে না। তাই দেখতে পাচ্ছ এটা হচ্ছে বদ্ধ পথ, এটা হচ্ছে বদ্ধ পথ। সো কেভিএল অ্যাপ্লাই করতে গেলে তোমাকে অবভিয়াসলি বদ্ধ পথ হতেই হবে। যদি ক্লোজ লুপ না থাকে তাহলে হবে না। তো কেভিএল এর এটা ক্রাইটেরিয়া। কেভিএল এর এটা ক্রাইটেরিয়া যে তোমাকে এখানে কি হতে হবে, অবভিয়াসলি লুপের মধ্যে ক্লোজ সার্কিট বা ক্লোজ পাথ হতে হবে, আদারওয়াইজ হবে না। সাইন কনভেনশন, আমরা সাইন কনভেনশন দুটো ক্ষেত্রে শিখবো। একটা হচ্ছে সেলের ক্ষেত্রে, সেল মানে কি ব্যাটারি, আর একটা কার ক্ষেত্রে শিখবো না তো ক্যাপাসিটর, দুটোর ক্ষেত্রে শিখবো। চলো শিখি। চলো, একটা লুপ অ্যানালাইজ যখন করবে তুমি নিজেকে ভাববে যে ওই লুপের পাথে বসে আছো। যেমন ধরো আমরা যদি এ বি ই এফ এ এই লুপটার কথা ভাবি, ইফ উই লুক এট দ্য লুপ এ বি ই এফ এ এটার কথা ভাবো, তাহলে এই লুপে তুমি ইমাজিন করবে যে তুমি এই লুপে কোনো এক জায়গায় দাঁড়িয়ে আছো। জাস্ট ইমাজিন করো এরকম ভাবে। এবার তুমি দুটো উপায় যেতে পারো লুপ বরাবর। তুমি লুপ বরাবর এইভাবে যেতে পারো, এটাকে বলছো ক্লকওয়াইজ। আর লুপ বরাবর তুমি এইভাবেও যেতে পারো, এটাকে কি বলছো অ্যান্টি ক্লকওয়াইজ। তুমি কোন দিক দিয়ে লুপটাকে কভার করবে সেটা তোমার দায়িত্ব। তো তুমি লুপটাকে ক্লকওয়াইজ কভার করতে পারো, লুপটাকে অ্যান্টি ক্লকওয়াইজ। আমি যেহেতু রাইট হ্যান্ডেড সো আমি ক্লকওয়াইজ বেশি কভার করার চেষ্টা করবো। সো আমি কভার করব ক্লকওয়াইজ। তাহলে তুমি ভাবো লুপটাকে কভার করব মানে আমি এদিক দিয়ে ঘুরে এসে আবার এই পয়েন্টে চলে আসবো। তাহলে আমার যদি ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট এক হয় তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স কত হয়ে যাবে? জিরো। হ্যাঁ না বলবা? পোটেনশিয়াল ডিফারেন্স কত হয়ে যাবে? জিরো, কারণ ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্ট কি আছে আমার? সেম। তাহলে সরি, আমরা এখানে কি বললাম যে আমি এখানে লুপ বরাবর ঘুরবো, তাই না? লুপ বরাবর ঘুরবো। এবার পরীক্ষার হলে বা আমরা যখন ক্যালকুলেট করবো এরকম ভাবে তো ছবি আঁকতে পারবো না। সো এইটাকেই আমরা রিপ্রেজেন্ট করবো এরকম ভাবে, দেখতে লাগবে যে আমরা যখন ক্লকওয়াইজ ঘুরবো তাহলে এরকম একটা সাইন দিয়ে দিবো। বুঝতে পারছো ব্যাপারটা? এইভাবে ঘুরছি আমি, এখানেও আঁকার জন্য কি করবো এইভাবে ঘুরছি, তাহলে এটা বুঝতে পারলো ব্যাপারটা? মানে আমি লুপটাকে এইভাবে ঘোরাচ্ছি। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? এটা আমার চয়েস, তুমি তোমার চয়েসের মতো যা ইচ্ছা তাই করতে পারো। হয় তুমি ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ, যা ইচ্ছা চয়েস তুমি করতে পারো। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? বোঝাতে পেরেছি কনসেপ্টটা? ক্লিয়ার হয়েছে? সো আমরা ধরে নিচ্ছি যে আমি লুপটাকে ক্লকওয়াইজ ঘোরাচ্ছি, এই লুপটার কথা ভাবো। ক্লিয়ার? এবার আমরা যখন সেলের কনভেনশন নেব বা সেলের সাইন কনভেনশনটাকে নেব তাহলে সেটাকে একটু দেখার চেষ্টা করি। সেল, চলো এটা একটা সেল ব্যাটারি। সো এই সার্কিটের মধ্যে ইউ ক্যান সি একটা সেল বা ব্যাটারি আছে। এবার তুমি যাচ্ছ কোন দিক দিয়ে? দেখো তুমি যাচ্ছ হচ্ছে ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজ গেলে নিশ্চয়ই তুমি ব্যাটারিটাকে এই দিক থেকে এই দিকে ক্রস করবা। হ্যাঁ না বলো? অলওয়েজ তুমি ক্লকওয়াইজ মানে এইভাবেই ক্রস করতে হবে, অন্য কোনো উপায় নাই তোমার। তার মানে তুমি এই ব্যাটারির নেগেটিভ টার্মিনাল থেকে পজিটিভ টার্মিনালের দিকে যাচ্ছ। ইয়েস অর নো বলবা? তো যদি আমি লুপের মধ্যে ব্যাটারির নেগেটিভ মানে টার্মিনাল থেকে পজিটিভ টার্মিনালের দিকে যাই, তো ব্যাটারির নেগেটিভ টার্মিনালের ভোল্টেজ তো কম আর পজিটিভ টার্মিনালের ভোল্টেজ কি বেশি, তাহলে আমার ভোল্টেজ কি হচ্ছে? বাড়ছে। সেই জন্য আমরা এই ক্ষেত্রে ব্যাটারিটাকে পজিটিভ লিখবো, মানে সাইনটা ব্যাটারির কি হবে? প্লাস। যেমন ধরো এখানে দেখো আমি নেগেটিভ থেকে পজিটিভ টার্মিনালে যাচ্ছি। হ্যাঁ না বলবা? দেখো এখানে দেখো আমি নেগেটিভ থেকে পজিটিভ টার্মিনালে যাচ্ছি, তাহলে সেক্ষেত্রে ব্যাটারিটাকে কি লিখবো? প্লাস। তাহলে এখানকার ব্যাটারিটা হবে প্লাস V1। মাথায় রাখবো আমরা সাইন কনভেনশন শিখছি, চিহ্ন প্লাস না মাইনাস। তাহলে নেগেটিভ টার্মিনাল থেকে যদি পজিটিভ টার্মিনালে যাই তাহলে আমরা সেখানে কি লিখবো? প্লাস। আর উল্টোটা কি হবে? যদি আমরা প্লাস থেকে মাইনাসে যাই আমার ভোল্টেজ কি হচ্ছে? কমছে, আমরা কি লিখবো? মাইনাস। আমরা লিখবো মাইনাস। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? এবার তোর মাথায় আসতে পারে যে স্যার যদি ক্লকওয়াইজ করে তাহলে ব্যাটারি তো পজিটিভ আসছে, আর আমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ করি আমার তো ব্যাটারি নেগেটিভ আসছে। আসবে। তোমার যেমন সেল চেঞ্জ হবে এগুলোর কনভেনশনও তো চেঞ্জ হবে। হ্যাঁ না বলবা? তো তুমি হয় ক্লকওয়াইজ ধরো না অ্যান্টি ক্লকওয়াইজ ধরো, যে কোনো একটা ধরো, তোমার অ্যান্সার ফাইনালি মিলবেই। আলটিমেটলি সাইন কনভেনশন গুলো এরকম ভাবে ধরা আছে। আবার বলছি, আমরা যদি কোনো একটা সার্কিট বা ক্লোজ লুপকে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই, তুমি যা ইচ্ছা ঘোরাও, তুমি যদি ব্যাটারির নেগেটিভ টার্মিনাল থেকে পজিটিভ টার্মিনালে যাও তোমার ভোল্টেজটা হবে পজিটিভ, অর্থাৎ ব্যাটারিটা প্লাস লিখবা। আর তুমি যদি ব্যাটারির পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনালে যাও তুমি ব্যাটারিটাকে নেগেটিভ লিখবে। এইটুকু মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে।
তার কারণটা ব্যাখ্যা দিলাম, যদি ছোট মাথায় না ঢোকে কিছু করতে পারবো না আমি। স্টেটমেন্টটা পড়ে নাও তাহলে বুঝতে পারবা। চলো, ফর এ সেল স্টেটমেন্ট দুটো পড়ো। If we move from the positive terminal of the battery to the negative terminal, then the potential difference is written as minus V. বললাম কি প্লাস থেকে মাইনাসে গেলে কি লিখবো, মাইনাস, আর মাইনাস থেকে প্লাসে গেলে কি লিখবো, দেখো তাই লেখা আছে। বুঝতে পারলাম? তাহলে এত কিছু পড়ার দরকার নাই, এত সহজ করে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, বুঝে নাও। আর চিহ্ন মনে রাখলে, ছবি মনে রাখলে আরো ভালো। বেটা প্লাস থেকে মাইনাসে গেলে মাইনাস, মাইনাস থেকে প্লাসে গেলে কি হবে, প্লাস। সিম্পল কনসেপ্ট। ক্লিয়ার হয়েছে? আই হোপ বুঝতে পারছো। তাহলে ফর এ সেল আমরা বুঝতে পারলাম। ক্লিয়ার? ফর এ সেল নিয়ে কোনো সমস্যা কারোর বলবা? ব্যাটারির চিহ্ন নিয়ে কোনো সমস্যা? প্লাস থেকে মাইনাসে গেলে ব্যাটারি কি লিখবা, মাইনাস, মাইনাস থেকে প্লাসে গেলে কি লিখবা, প্লাস। ক্লিয়ার হয়েছে? কোনো সমস্যা? ক্যাপাসিটর দেখো বলছে আমরা যদি পজিটিভ প্লেট থেকে নেগেটিভ প্লেটে যাই, কনসিডার কর এটা হচ্ছে একটা ক্যাপাসিটর। এই ক্যাপাসিটরের ব্লু পার্ট গুলো কি হয়, প্লাস হয়, আর ইয়েলো গুলো কি হচ্ছে, মাইনাস। তাহলে আমরা প্লাস প্লেট থেকে মাইনাস প্লেটে যাচ্ছি, দেখ হ্যাঁ না বল। তাহলে এর অ্যাক্রসে পোটেনশিয়ালটা হবে কি, নেগেটিভ। কেন নেগেটিভ হবে? এগেইন পোটেনশিয়ালটা কি হচ্ছে আমার, কমছে। প্লাস প্লেটের পোটেনশিয়াল কি, বেশি, মাইনাস প্লেটের পোটেনশিয়াল কি, কম। তাহলে প্লাস প্লেট থেকে মাইনাস প্লেটে গেলে পোটেনশিয়াল তোর কি হবে, কমবে। পোটেনশিয়াল যদি কমে তাহলে পরে তোমার কি হবে, মাইনাস সাইন লিখবো। তাহলে এখানে দেখো মাইনাস সাইন লিখছি। এবার বলো পোটেনশিয়ালটা এখানে কত হবে। চলো পোটেনশিয়ালটা কত হবে স্যার, না তো আমার যদি কিউ থাকে চার্জ আর সি ক্যাপাসিটর থাকে, তাহলে পোটেনশিয়াল হবে কিউ বাই সি। হ্যাঁ না বলো? জানিস তো কিউ সমান কত হয়, সি ভি। তাহলে ভি সমান কত, কিউ বাই সি। তাহলে এখানকারটা কি লিখবো স্যার, মাইনাস কিউ বাই সি। দেখো মাইনাস কিউ বাই সি। বুঝতে পারছি ব্যাপারটা? কেন মাইনাস হলো, মাইনাস কেন হলো, বিকজ প্লাস প্লেট থেকে কোথায় যাচ্ছ, মাইনাস প্লেট। তাহলে এবার উল্টোটা পাবো, যদি মাইনাস প্লেট থেকে প্লাস প্লেটে যাও তাহলে তুমি পটেনশিয়ালটা কি লিখবা, প্লাস লিখবা। সো দ্যাট শুড বি ইকুয়াল টু কিউ বাই সি। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? বুঝাতে পেরেছি? কতটা বুঝেছো মৈনাক? দাঁড়া চল, উই আর কনসিডারিং দ্য লুপ। কি লুপ কনসিডার করছি এখানে, চোখে দেখ, এ বি সি ডি ই এফ এ। কোন লুপটা, এ বি সি, মানে এইটা বাদ রাখছি। হ্যাঁ না বলবি? ঠিক বলছি কিনা? তাহলে এ বি সি ডি ই এফ এ, এইটা হচ্ছে কমপ্লিট লুপ। এই লুপে যদি আমরা এইটাকে দেখবি না, এই লুপে যদি আমরা এখন কেভিএল ইউজ করি, তাহলে এই ক্যাপাসিটরের অ্যাক্রসে যে পোটেনশিয়ালটা হবে সেটা প্লাস হবে না মাইনাস হবে, যদি আমরা ক্লকওয়াইজ ঘুরি। আমি ধরে নিচ্ছি যে আমি ক্লকওয়াইজ ঘুরবো, সো উই উইল ক্লকওয়াইজ মুভ। বুঝতে পারলাম ব্যাপারটা? তো ক্লকওয়াইজ যদি ঘুরি তাহলে এটা কত হচ্ছে, কিউ সরি, প্লাস প্লেট থেকে মাইনাস প্লেটে যাচ্ছ, পোটেনশিয়াল কি হবে, কমবে। প্লাস থেকে মাইনাসে গেলে মাইনাস, তাহলে কত হবে অ্যান্সার, মাইনাস কিউ বাই সি ওয়ান। হ্যাঁ না বলবা? তাহলে এর অ্যাক্রসে লিখবো মাইনাস কিউ বাই সি ওয়ান। বুঝতে পারলাম ব্যাপারটা? বস, মাইনাস কিউ বাই সি ওয়ান। ক্লিয়ার? অর্ক এটার কি হবে বলো তো, মাইনাস কিউ বাই সি টু। ভেরি গুড। তাহলে কি লিখবো, প্লাস মাইনাস কিউ বাই সি টু। হ্যাঁ না বলবি? কোথায়, ও সরি কিউ ওয়ান আছে না, দেখি নেমি কিউ ওয়ান কিউ টু দিয়ে দাও, যা চার্জ থাকবে তাই হবে, চার্জ দিতে কোনো চাপ নাই। কিউ ওয়ান সি ওয়ান, কিউ টু সি টু হবে, কিউ ওয়ান কিউ টু দেওয়া আছে। ক্লিয়ার? চলো ঘুরছি 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 এই সেলে এলাম, তাই না মৃন্ময়? এই সেলের ক্ষেত্রে কি হবে, দেখ এটা ভি টু দেওয়া আছে, তাহলে সিম্পল হয় প্লাস ভি টু হবে না হয় মাইনাস ভি টু। বল কি লিখবো, প্লাস না প্লাস ভি টু কেন লিখবো, কারণ নেগেটিভ টার্মিনাল থেকে পজিটিভ টার্মিনালে যাচ্ছি, তাহলে আমরা কি লিখবো, প্লাস ভি টু। বুঝতে পারলাম ব্যাপারটা? প্লাস ভি টু। আর এই সেলের ক্ষেত্রে কত হবে, প্লাস ভি ওয়ান। হ্যাঁ না বল? তাহলে টোটাল পোটেনশিয়াল সর্বদা কত হয়, না তো টোটাল পোটেনশিয়াল কত হবে, এক্ষুনি কত বললাম, জিরো। এইটাই তোর ইকুয়েশন। দেখ বুঝতে পেরেছিস? মাইনাস কিউ ওয়ান বাই সি ওয়ান মাইনাস কিউ টু বাই সি টু প্লাস ভি ওয়ান প্লাস ভি টু সমান কত হয়ে যাবে, জিরো। কেন, ঘুরে ঘাড়ে আমরা আবার আগের পজিশনে চলে এসেছি। হ্যাঁ না বল? সো পোটেনশিয়াল ডিফারেন্স কত হয়ে যাবে, জিরো। বুঝতে পেরেছিস ব্যাপারটা? ইজ ইট ক্লিয়ার? তাহলে লুপটা বুঝতে পেরেছিস, লুপ অ্যানালাইসিস বুঝতে পেরেছিস। এবার স্যার এটা দিয়ে করবোটা কি, আমি এটা দিয়ে তোকে কি বার করতে হবে, চার্জ বার করতে পারবে। ধর তোকে এই সেলের ভি ওয়ানটা দেয়নি, বাকি সব দেওয়া আছে, তাহলে এখান থেকে তুই ভি ওয়ান বার করতে পারবি। ধর এখান থেকে তোকে আরো একটা লুপ দিয়ে দিল, সেই লুপ থেকে দুটো ইকুয়েশন সলভ করতে হবে, দুটো ইকুয়েশন সলভ করে আরেকটা নতুন কিছু তথ্য সেখান থেকে হয়তো বার করতে হতে পারে। তাহলে মেশ অ্যানালাইসিস বা লুপ অ্যানালাইসিসের সাহায্যে আমরা কেভিএল ইউজ করে আমরা এখান থেকে কি করতে পারবো, না তো মানে যে কোনো ইকুয়েশনকে সলভ আউট করতে পারবো। ঠিক আছে, প্লিজ এটা একটু করে নাও কিভাবে করলাম, কারণ কেসিএল কেভিএলটা নাই তোদের। ঠিক আছে, প্লিজ এটা একটু নোট ডাউন করে নাও। আর যদি মনে হয় যে না বাড়িতে গিয়ে বসে করব, ঠিক আছে, আমি টাইম দিচ্ছি, যারা এখন করছো করে নাও।
যারা করছো না চুপ করে বসো, যারা করছো তারা এখান থেকে টুকে নাও। অ্যাটলিস্ট কিছু না করলেও সার্কিটটা ড্র করে কি করে এটা এলো সেটা একটু বুঝে নাও। বুঝে গেলেই সব থেকে ভালো। বুঝতে পেরেছি সবাই? কারো ডাউট থাকলে মনে বলবে। সাইন কনভেনশন বুঝতে পেরেছিস? সিম্পল। ব্যাটারির নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভ প্রান্তে গেলে প্লাস, ব্যাটারির প্লাস থেকে মাইনাসে গেলে মাইনাস। তেমনি প্লেটের প্লাস থেকে মাইনাসে গেলে মাইনাস, আর প্লেটের মাইনাস থেকে প্লাসে গেলে প্লাস। সিম্পল দুটো কথা, আর কিছু না। আকাশ চৌধুরী বুঝতে পেরেছো? আরো ছোট করে লিখতু। হ্যাঁ হ্যাঁ করো। হ্যাঁ কেসিএল, কেসিএল তো যে কোনো একটা পয়েন্টে যতগুলো কারেন্ট ঢুকছে ততগুলো কারেন্ট বেরিয়ে যাচ্ছে। দাঁড়া দেখাচ্ছি, কেভিএলটাকে করে নে, কেভিএলটা করে নে তাড়াতাড়ি তাড়াতাড়ি, যারা টুকছো করে নাও তাড়াতাড়ি চটচট করে। মোবাইল তুলে কি করলা? কি করলা তুলে বলো? দেখলা না, তাহলে তুলে কি হলো? পিডিএফ পাঠিয়ে দিচ্ছি, সেই পড়াশোনা হয় না, মোবাইলে ছবি তুলে পড়াশোনা হবে? তাহলে মোবাইলে যদি দেখতে হয় আর তুই ওখান থেকে দেখতে পাস না, এটা সম্ভব? বোকা। চল তো দেখে বোঝা যাচ্ছে ভালো? তো এইখান থেকে তো ভালো দেখা যাচ্ছে না কি? আমি তাহলে এখানে কি আরেকটা ডিজিটাল বোর্ড লাগিয়ে দেবো, মানে ছোট করে? ওই তো টিভি মতো, যে এটা ডিসপ্লে হবে ওখানটাতে নাকি? মাইনা বাড়াতে হবে তাদের। আচ্ছা যাদের কেসিএল সমস্যা ছিল কেসিএল দেখে নাও। কেসিএল তাহলে যটা চার্জ ঢুকছে তত চার্জ বের হচ্ছে, তাই না? ক্লিয়ার হয়েছে? চলো চেঞ্জ করলাম। যত চার্জ ঢুকছে তত চার্জ বেরোচ্ছে, তাই তো? ঠিক আছে, চলো এত ক্লিয়ার? কোন সমস্যা? ইকুয়েশন লিখতে পেরেছো তো বাবা? বুঝতে পেরেছো? চলো steps to find CE using Kirchhoff's law. Kirchhoff's law এর সাহায্যে আমরা কি করে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বার করতে পারবো, তার 4টে থেকে 5টা স্টেপস আছে। সেই স্টেপস গুলো যদি একটু মনে রাখো তাহলে পরে হবে। ধরো তোমার কাছে একটা সার্কিট দিয়েছে যার অ্যাক্রসে কোনো সেল নাই। ধরো আমাকে কি করেছে, এমন একটা সার্কিট দিয়েছে যার অ্যাক্রসে কোনো সেল নাই। তাহলে পরে আমরা একটা ইমাজিনারি সেল মনে করে নেব, একটা ইমাজিনারি সেল ভাববো যে তার অ্যাক্রসে দেওয়া আছে, ইমাজিনারি সেল ভাববো প্রথম পয়েন্ট। তাহলে পরে কোন একটা সার্কিট যেখানে কোনো রকমের ইমাজিনারি সেল দেওয়া নাই, কোনো সেল দেওয়া নাই, আমরা মনে মনে ভাববো একটা সেল দেওয়া আছে। এইটা ছিল, আমরা ভাবলাম এটা আছে। ক্লিয়ার? এটা ভাবলাম। তারপর কি করব, চার্জ গুলোকে ডিস্ট্রিবিউট করব। যেমন ধরো এখান থেকে কিউ চার্জ বেরোচ্ছে, এখানে Q1 ঢুকলো, এখানে Q2 ঢুকলো, চার্জ গুলো ডিস্ট্রিবিউট করালাম। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ক্লিয়ার? চার্জ ডিস্ট্রিবিউট করালাম। তারপর কি করব, কেভিএল ইকুয়েশন লেখো যে কোনো একটা লুপের ক্ষেত্রে। ধরো আমরা এখানে এই লুপটা নিচ্ছি, ক্লিয়ার? এই লুপটা চয়েস করছি, এই লুপ। তাহলে এই লুপের ক্ষেত্রে কেভিএল ইকুয়েশন কি হবে এটা দেখার দরকার নাই, নিজেরা ভাবো, তাই না? এটা দেখার দরকার নাই। ইন্দ্রাণী বলতো এই ক্যাপাসিটরের জন্য কি লিখবো আমরা? বলো। তাহলে কি শিখালাম তাহলে বুঝো। এর পোটেনশিয়াল কত হবে? সিম্পল, Q1/C1 তো হবে, হ্যাঁ না বল? কেন কি লিখবো? মাইনাস। কেন মাইনাস লিখবো? প্লাস থেকে। এখানে কত? আবার প্লাস থেকে মাইনাসে যাচ্ছে,
তাহলে এখানেও কত হবে Q1/C2, তাহলে -Q1/C2, হ্যাঁ না বলবি। আবার ঘুরে আয় এখানে, এবার এখানে দেখ মাইনাস থেকে প্লাসে যাচ্ছিস, হ্যাঁ না বল। তাহলে মাইনাস থেকে প্লাসে গেলে কি হবে প্লাস, তাহলে কি লিখবি +Q2/C3, এবং পুরোটাই কত হয়ে যাবে দেখ, তাই ইকুয়েশন করেছি আমরা, তাই না ইন্দ্রাণী, কি বুঝছো? তাহলে -Q1/C1 -Q1/C2 +Q2/C3, এটা কত হয়ে যাবে 0। কেন 0 হলো বুঝতে পেরেছিস তুই এবার, না বুঝতে পারছিস? এটা বুঝতে পেরেছি, আমি ভাবলাম -Q1 থেকে +Q1। না না না, ওরা অ্যাক্রসের পোটেনশিয়াল বার করতে হবে, কেভিএল তো পোটেনশিয়াল ইকুয়েশন, তাই না? বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে এই হচ্ছে গল্প। এবার কি হচ্ছে, প্রত্যেকটা ক্যাপাসিটরের মধ্যে চার্জ বার করতে হবে, ফাইন্ড চার্জেস ইন ইচ ক্যাপাসিটর। আর একটা তুমি ক্লোজ পাথ খোঁজো, ক্লোজ পাথ এই উপর দিয়ে হতে পারে, নিচ দিয়ে হতে পারে, একটা ক্লোজ পাথ খোঁজো যেটা লংগেস্ট, সব থেকে বড়, এবং সেই ক্লোজ পাথের মধ্য দিয়ে তুমি কি করো, এগেইন কেভিএল ইউজ করো। বা তুমি এরকম ভাবতে পারো যে এখান থেকে যেহেতু কিউ চার্জ যাচ্ছে, তাহলে এর অ্যাক্রসে পোটেনশিয়াল দেখো ভি, এর অ্যাক্রসে পোটেনশিয়াল ভি সেম আছে, তাহলে কিউ সমান কত সিভি, তাহলে ভি সমান কত হবে Q/C, এর সাথে এটাকে ইকুয়েট করো, তুমি সেখান থেকে বার করে নাও সি। তাহলে এইভাবে আমরা বার করতে পারবো, ঠিক আছে। এগুলোকে ছবি দেখে বুঝতে পারবো না, আমরা যেদিন প্রবলেম করাবো, প্রবলেম করতে করতে আমরা আস্তে আস্তে বুঝবো ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বার করা, ক্লিয়ার? তাহলে আমরা সিম্পলি 6টা স্টেপকে একটু মাথায় রাখার চেষ্টা করব, ঠিক আছে। খুব ইমিডিয়েট দরকার নাই, বাট এটা দরকার শেখার জন্য, ঠিক আছে। এখন দরকার নাই, পরে লিখে দেবো, পিডিএফ দিয়ে দেবো, তখন লিখবো। কি বল, বুঝলাম না। হ্যাঁ, এই যে কিউ সমান Q1 + Q2, কিউ সমান তো Q1 + Q2, কারণ কি চার্জ ডিস্ট্রিবিউট করেছো তুমি, ঠিক আছে। এটা প্রবলেম করলে আরো ভালো বুঝবি, এভাবে বুঝতে পারবি না, ঠিক আছে। আজকে প্রবলেম তো না, নেক্সট দিন প্রবলেম করাবো, সেদিন বুঝবো, ঠিক আছে। চল একটা কোশ্চেন দেখছি, কোশ্চেনটা দেখ। বলছে 3 ক্যাপাসিটার, 3টে ক্যাপাসিটার আছে অফ ইচ 4 মাইক্রোফ্যারাড। তাহলে তোকে 3টে ক্যাপাসিটার দিয়েছে 4 মাইক্রোফ্যারাড করে, তাহলে একটা ক্যাপাসিটার, দুটো ক্যাপাসিটার, 3টে ক্যাপাসিটার, প্রত্যেকটা ক্যাপাসিটার 4 মাইক্রোফ্যারাড করে। এখন বলছে এই 3টি ক্যাপাসিটার যোগ করে এমন ভাবে যোগ করো, কিভাবে করবো আমি জানি না, যাতে করে আমি ইকুইভ্যালেন্টটা 6 পাই। মানে ধর তোকে একটা সার্কিট প্রবলেম আছে বাইরে, তোমার কাছে একটা সার্কিট প্রবলেমে 6 মাইক্রোফ্যারাড দরকার, আর তোমার কাছে শুধুমাত্র 3টি 4 মাইক্রোফ্যারাড আছে, আর কিচ্ছু নাই। 3টি 4 মাইক্রোফ্যারাড আছে, আর কিচ্ছু নাই, দিয়ে তোমাকে বলেছে 6 মাইক্রোফ্যারাড করতে। এবার কি করে করব? তো দেখো, 3টেকে যদি সিরিজে যুক্ত করে দাও, তাহলে 4 4 4, তাহলে তুল্য ধারকতা তো 4/3 হয়ে যাবে। আর 3টেকে যদি প্যারালাল যুক্ত করে দাও, 4 4 4 যোগ করলে 12, তাহলে কোনোটাতে মিলছে না। তাহলে এই রকম কম্বিনেশনকে আমরা বলি মিক্সড কম্বিনেশন, যেখানে সিরিজও থাকবে প্যারালালও থাকবে। প্রথম কথা, তোমাকে 6 বানাতে হবে, 6 এর কম্বিনেশন গুলো খোঁজো। দেখো 5 + 1, এ তো হবেই না কোনোদিনও। তারপর কি আছে 3 + 3, এটাও হবে না। তাহলে আরেকটা পড়ে থাকলো 2 + 4, 2 + 4টাকে নিয়ে একটু ভাবো। দেখো একটা 4 মাইক্রোফ্যারাড তো আছেই, একটা 4 আছে, 4-এর সাথে 2 যোগ করতে হবে। আচ্ছা, এই দুটো 4কে যদি আমরা প্যারালালে যোগ করাই, তাহলে দুটো 4কে প্যারালালে যুক্ত করলে তাদের তুল্য ধারক কত, 4 × 4 বাই কত লিখবো, 4 প্লাস সিরিজে যুক্ত করলে সরি কত হয়ে যাবে 2। তাহলে দুটোকে যদি সিরিজে জয়েন করে তার সাথে আরেকটাকে কি করে দাও প্যারালাল, তাহলে পরে তোমার 6 চলে আসছে। দেখো, সো আমরা এটাকে বাই ডায়াগ্রাম ভালো করে বুঝতে পারবো যে দেখো দুটোকে সিরিজ বসিয়েছি, তাহলে এদের তুল্য ধারকত্ব কত হয়ে যাবে 4 4 হয়ে যাবে 2, আর 2 এর সাথে 4 কিসে আছে প্যারালাল, তাহলে 2 + 4 কত হয়ে যাবে 6। তাহলে আমাদের এখানে অপশন নাম্বার সি শুড বি রাইট, কানেক্টিং 2 ইন সিরিজ এন্ড 1 ইন প্যারালাল। বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে এটাও তো দেখো থিওরি কোশ্চেনই না, ইউ ক্যানট কনসিডার ইট অ্যাজ এ ম্যাথমেটিক্যাল প্রবলেম, এটা থিওরি প্রবলেম। তোমাকে জাস্ট কোশ্চেনটা বুঝতে চেয়েছে, কোশ্চেনটা তোমার কাছ থেকে বুঝতে চেয়েছে যে whether you have considered this as mixed combination or not. ক্লিয়ার হয়েছে? কথা নয় ভাই, পড়াটা বুঝো। বুঝতে পেরেছো সবাই? কোনো সমস্যা আমাকে বলবা, কোনো সমস্যা? ক্লিয়ার হয়েছে সবার? বলবি ক্লিয়ার হয়েছে, পাল্টাবো।
ক্লিয়ার হয়েছে? তাহলে কম্বিনেশনটাকে এইভাবে আমরা চয়েস করলাম, ঠিক তো? 4 এর সাথে 4 সিরিজ দিলাম, 2 হয়ে গেল, আর তার সাথে আবার কি দিয়ে দিলাম, প্যারালাল। তাহলে 4 + 2 কত হয়ে গেল, 6 হয়ে গেল। লিখতে পেরেছিস? হয়েছে? ক্লিয়ার? বুঝতে পেরেছিস? ছিল, এটা আমাদের কোশ্চেন ছিল, তাই তো? অপশন সি রাইট অ্যান্সার। এই শুভম ঘোষ, কি হয়েছে রে? চল কোশ্চেন দেখি। কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, কোশ্চেন একবার পড়ো সবাই। এই কোশ্চেন পড়। তাহলে আমাকে একটা নেটওয়ার্ক দিয়েছে অফ 4 ক্যাপাসিটর। দেখতে পাচ্ছ ক্যাপাসিটর গুলো কিভাবে রাখা হয়েছে, এই অ্যাক্রস দুটোর মাঝে C4, C1, C2, C3 রাখা আছে। মানে ভাবো এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়ালটা সেম থাকবে, আর এইগুলোকে সব সিরিজ, তার সাথে এটাকে কিসে দেওয়া আছে, প্যারালাল। কম্বিনেশন নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখন কোশ্চেন কি চাইছে, তোমাকে C1, C2, C3, C4 সবার নাম ক্যাপাসিটেন্স দিয়ে দিয়েছে। জানতে চাইছে যে C2 আর C4 এর মধ্যে চার্জের রেশিও কত, মানে C2 এর মধ্যে চার্জ কত আর C4 এর মধ্যে চার্জ কত, তাদের রেশিও বার করতে হবে। ক্লিয়ার? তার মানে তোমাকে C2 আর C4 এর মধ্যে চার্জের রেশিও বার করতে হবে, চার্জ বার করতে হবে, চার্জ। বলো তাহলে যতক্ষণ আমি তাদেরকে কানেক্ট করিনি, দে আর আইসোলেটেড, তাদের মধ্যে কোনো চার্জ নাই। দেখো 3টে সিরিজে রাখা আছে, তার সঙ্গে একটাকে কিসে দেওয়া আছে, প্যারালাল। 3টেকে সিরিজে দেওয়া আছে, তার সঙ্গে একটাকে কিসে দেওয়া আছে, প্যারালাল। এখন আমাকে বলছে ওই C4 যে ক্যাপাসিট্যান্স আছে তার সাথে যে C2 ক্যাপাসিটর আছে, সেই দুটোর চার্জের রেশিও। চার্জ ডিস্ট্রিবিউশনটা বোঝো, ব্যাটারি থেকে কিউ চার্জ বেরোচ্ছে, কিউ চার্জ যাচ্ছে, দিয়ে দেখো যেখানে জাংশন আছে সেখানে গিয়ে দুটো পার্টে ভেঙে যাচ্ছে। আমরা ইচ্ছা করে এখানে Q4 নাম দিয়ে রেখেছি যাতে করে এখানে ক্যাপাসিট্যান্স C4 Q4 মিলে যায়। Q4 যাচ্ছে আর এদিক দিয়ে যাচ্ছে Q1। এবার এগুলো যেহেতু সব সিরিজে আছে, সবার মধ্যে দিয়ে চার্জ কি থাকবে, সেম থাকবে। তাহলে এখানেও চার্জ Q1, এখানেও চার্জ Q1, এখানেও চার্জ কত হবে, Q1, সব চার্জ Q1। ঠিক বুঝতে পেরেছিস কিনা বলবি? সিরিজে চার্জ কি থাকে, সেম। তাহলে এখানে যদি Q1 চার্জ ঢোকে, বেরোবেও কত, Q1 চার্জ। সিরিজে চার্জ সেম থাকে। আর এখানে গেল Q4 চার্জ। ক্লিয়ার? তাহলে আমাকে রেশিও বার করতে হবে কত, Q1/Q4। হ্যাঁ না বল? মানে মোদ্দা কথা ভাব, C2 তেও যা চার্জ হবে C1 এও তাই চার্জ হবে, মানে যে কোনো একটা চার্জ বার করলেই তো হয়ে যাবে। হ্যাঁ না বল? বুঝতে পেরেছি ব্যাপারটা? তার মানে আমি খুঁজে বার করতে হবে যে Q1 কত, এখানে কত চার্জ ঢুকছে, তাহলেই তো এই চার্জটা এখানে। হ্যাঁ না বলবি? তাহলে আমাকে Q1 বার করতে হবে আর Q4 বার করতে হবে, বাস সিম্পল কথা। Q1টা সবার মধ্যে সেম। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? বুঝতে পেরেছিস? চলো তাহলে আমরা যদি এইখানে দেখি পোটেনশিয়ালটা কত আছে, V আর 0। হ্যাঁ না বল? তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সটা কত, V0। আবার এদের অ্যাক্রসও পোটেনশিয়াল ডিফারেন্স কত, V0। হ্যাঁ না বল? তাহলে লজিক্যালি আমরা ভাবতে পারি যে এই দুটোর অ্যাক্রসের পোটেনশিয়ালটা হচ্ছে V আর 0, সো V-0 কত হয়, V। আর এখানের ক্যাপাসিট্যান্স কত, C4। তাহলে এর চার্জ কত হবে, Q সমান CV। তাহলে কত হবে, Q1 বা Q4 সমান V ইন্টু C4। তাহলে Q1 এর মান আমি কত লিখতে পারবো, বা Q4 এর মান কত লিখতে পারবো, Q4 মানে কত হবে না, তো ক্যাপাসিট্যান্স C4 গুণিত পোটেনশিয়াল ডিফারেন্স V। হ্যাঁ না বল? এটা লিখতে পারবো কিনা? কেন, ফর্মুলা Q সমান কি হয়, CV। তাহলে Q4 সমান কত লিখতে পারবো, C4 ইন্টু কত লিখতে পারবো, V। এবার দেখ C4 এর মান কত দেওয়া আছে, C4 এর মান তো দেখতে পাচ্ছিস 4C দেওয়া আছে। তাহলে Q4 কত হচ্ছে, 4CV। চল এটা তো পেয়ে গেলি, Q4 সমান 4CV। বল, প্রথম চার্জ পেয়ে গেলি 4CV। হ্যাঁ না বল? Q4 4CV কি করে পেলি, কারণ দুটো টার্মিনালের পোটেনশিয়াল ড্রপ তোর দেখা আছে V আর 0। আর তুই কি পেয়েছিস, তার ক্যাপাসিট্যান্স কত দিয়ে আছে, 4C। তাহলে Q মানে কি হয়, ফর্মুলা CV। C কত, C এখানে কোশ্চেনে দেওয়া আছে 4C, দেখতে পাচ্ছিস তোরা। আর পোটেনশিয়াল ড্রপটা কত হচ্ছে, V-0 V। তাহলে আমরা Q4টা পেয়ে গেলাম, সিম্পল ফর্মুলা C4 ইন্টু V, সেখান থেকে 4CV। Q4 পেতে তো বেগ পেতে হলো না অবভিয়াসলি। এবার তোর মাথায় থাকতে পারবে যে Q1 কি করে বার করব। স্যার Q1 মানে হচ্ছে Q-Q4, তাই না? Q-Q4। এবার Q তো তুই জানিস না, তোকে রেশিও বার করতে গেলে কাটাকুটি যাবে, এরকম রাশি দিয়ে করতে হবে। হ্যাঁ না বল? কারণ রেশিও তো Q আননোন, তাহলে Q আননোন হলে হবে না। এবার আমরা কি ভাববো, এবার আমার এখানে মাথা খাটাতে হবে যে আমি কি করে Q1টা বার করব, তাই না? একটা কথা বল, আমি যদি এই 3টে ক্যাপাসিটরের পরিবর্তে একটা ক্যাপাসিটর রাখি, তার যা চার্জ হবে প্রত্যেকটার চার্জ কি হবে, সেম। হ্যাঁ না বল? কারণ সিরিজে আছে। ইয়েস অর নো?
তাহলে এই তিনটি ক্যাপাসিটারের পরিবর্তে যদি আমি একটা ক্যাপাসিটার ইউজ করি, তাহলে ওই ক্যাপাসিটার যতটা চার্জ রাখতে পারবে এগুলো প্রত্যেকে সেম চার্জ রাখতে পারবে, কারণ কি এরা সিরিজে আছে। এইটা হচ্ছে আমার লক্ষ্য। তাহলে আমি সেটাই করব কি ওই তিনটি ক্যাপাসিটারের আমরা ধারক বা তুল্য ধারকত্ব বার করব এই কটা ক্যাপাসিটারের, বুঝো ব্যাপারটা। তাহলে এই কটা ক্যাপাসিটারের ধারকত্ব কত হবে তুল্য? না তো C1 C2 C3 কি সমবায় আছে? সিরিজ। সিরিজে থাকলে 1/C ইকুয়াল টু 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। তাহলে C1 C2 C3 ধারকত্বগুলো আমাকে কোশ্চেনে দিয়ে দিয়েছিল সম্ভবত, কত? C2C আর 3C। তাহলে 1/C সমান কত হবে? 1/C প্লাস 1/2C প্লাস 1/C3। তার মানে এখান থেকে আমি CS টা পেলাম 6C/11। মানে এই তিনটি ধারকত্বের পরিবর্তে বা ধারকের পরিবর্তে ইউ ক্যান ইউজ একটা ধারক, তার চার্জ বা তার ক্যাপাসিট্যান্স কত হবে? 6C/11। এটা তাহলে বল, যদি এই প্রত্যেকটার ধারকত্ব 6C/11 হয়, তোমাদেরকে বারবার বলছি রোহন ওম, ক্লাস ভালো না লাগলে বেরিয়ে যাবা। তাহলে এই তিনটি ধারকের ধারকত্ব যদি বার করো 6C/11 হলো, মানে এই তিনটির পরিবর্তে আমি একটা ধারক এখানে নিয়ে কাজ করতে পারবো। এটা তো শেখালাম, কম্বিনেশন মানে এটাই। তাহলে এই তিনটি ধারকের ধারকত্ব 6C/11 আর পোটেনশিয়াল কত আছে? ভি, কারণ এর মধ্যে তো পোটেনশিয়াল কত আছে? ভি। তাহলে এই সার্কিটটাকে যদি আমি ড্র করি এখানে, জাস্ট ইমাজিন কর, এই দুটো পয়েন্টের কথা ভাব। এই দুটো পয়েন্ট আছে V0, এখানে একটা ধারক দেওয়া আছে, এখানে একটা ব্যাটারি দেওয়া আছে, আর ভাব এই তিনটের পরিবর্তে এখন কটা লিখবো আমি? একটা। হ্যাঁ না না বল, ইয়েস অর নো? আর এর মধ্যে চার্জ কত আছে স্যার? Q1 চার্জ আছে। আর এর ধারকত্ব কত স্যার? 6C/11। আর এখানে পোটেনশিয়াল কত? V0। স্যার এখানকার পোটেনশিয়াল কি আলাদা? আবে তার দিয়ে কানেক্টেড আছে, যদি তার দিয়ে কানেক্টেড থাকে পোটেনশিয়াল কি থাকবে? সেম। তাহলে এই দুটো পয়েন্টের পোটেনশিয়াল কি হবে? সেম হবে। তাহলে এইখানে আমি Q সমান CV যদি ফর্মুলা ইউজ করি, তাহলে আমি কি Q1 সমান CV লিখতে পারবো। C মানে কত? 6C/11, আর তার সাথে পোটেনশিয়াল কত? V। এইটা কি আমার Q1 হবে? হ্যাঁ না না বলবে। এই Q1 যদি জানতে পারি, তাহলে প্রত্যেকটার Q1 কি হয়ে যাবে? সেম। তাহলে এখানেও Q1 কত হবে? 6CV/11। কে বুঝিস নি এই জায়গাটা বলবি। সিরিজে থাকলে চার্জ কি থাকে? সিরিজে থাকলে চার্জ কি থাকে? সেম। তার মানে যত চার্জ Q1 ঢুকছে প্রত্যেকটার মধ্যে সেই চার্জটাই থাকবে। তো Q1 তো বার করে নিলাম আমি, কত? 6CV/11। তাহলে তুই Q1 পেলি 6CV/11, আর Q4 কত পেলি? 4CV। ভাগ করে দে রেশিও, বাস বেরিয়ে গেল। প্রবলেমটা বুঝাতে পারলাম? প্রবলেমটা বোঝাতে পারলাম? প্রবলেমটা ভালো ছিল? ক্লিয়ার হয়েছে প্রবলেম? কোনো সমস্যা বুঝতে পেরেছিস? ক্লিয়ার হয়েছে না হয়নি বলবি? কেন চার্জটা সেম হলো? বিকজ সিরিজে ছিল। সিরিজে থাকলে চার্জ কি থাকবে? সেম থাকবে। সেম থাকবে বলেই Q1টা সব ক্ষেত্রে সেম হলো। যদি C1 এর রেশিও চাইতো তাও Q1 হতো, C2 রেশিও চাইতো Q1 হতো, C3 চাইলেও Q1। সবার চার্জ সেম থাকবে সিরিজ কম্বিনেশনে। সিরিজ কম্বিনেশনে সবার চার্জ সেম থাকবে। আই হোপ ক্লিয়ার করতে পেরেছি প্রবলেমটা। কোনো প্রবলেম আছে কোশ্চেনটাকে নিয়ে? চলো মেথড 2 আমাদের দেখার দরকার পড়বে না এখন। কম্বিনেশন অফ ক্যাপাসিটারস ওয়্যার প্রবলেম। দেখো ওয়্যার প্রবলেম মানে আমরা যখন কম্বিনেশনটাকে তার দিয়ে কানেক্ট করব। তোদের মাধ্যমিকে তো এরকম একটা কোশ্চেন এসেছিল নাকি? মাঝে রোধ ছিল আগের বার, তাই তো? মাঝে রোধ ছিল, মনে পড়ছে? এখানে ক্যাপাসিটার দিয়েছে। ওয়্যার প্রবলেমের ক্ষেত্রে মাথায় রাখবি যে যে সমস্ত জাংশন গুলোকে তার দিয়ে কানেক্ট করা আছে, শুধু ওয়্যার, সেইগুলোর প্রত্যেকটার অ্যাক্রসে আমার কি হয়ে যাবে? পোটেনশিয়াল সেম হবে। মানে ধর এখানকার পোটেনশিয়াল A, তাহলে এখানকার পোটেনশিয়ালটাও কি হবে? A হবে। আর এখানকার পোটেনশিয়াল B, তাহলে এখানকার পোটেনশিয়াল B, এখানকারও পোটেনশিয়াল কি হয়ে যাবে? B। মানে তার দিয়ে কানেক্ট আছে মানে তাদেরকে শর্ট করা আছে। দ্যাট মিনস
প্রত্যেকটা পয়েন্ট যেগুলো তার দিয়ে কানেক্টেড, দুটো পয়েন্ট কি হবে আমাদের ইকুয়াল পোটেনশিয়াল হবে, তাই শেখানো হয়েছিল ক্লাসে যে দুটো স্ফিয়ার যদি থাকে তাদের ক্যাপাসিট্যান্স C1 C2 পোটেনশিয়াল V1 V2 তার দিয়ে কানেক্ট করলে তাদের পোটেনশিয়াল সেম হয়ে যায় V, এবং সেই V এর ফর্মুলা ছিল C1 V1 প্লাস C2 V2 বাই কত ছিল C1 প্লাস, তাই নয় কি? বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে তার দিয়ে কানেক্ট করলে তাদের পোটেনশিয়াল কি হয়ে যায়, সেম হয়ে যায়। তার দিয়ে কানেক্ট করলে পোটেনশিয়াল কি হয়ে যাবে, সেম হয়ে যাবে। তাহলে এখানেও দেখো যদি আমি তার দিয়ে কানেক্ট করি তাহলে পোটেনশিয়াল কি হয়ে যাবে, সেম হয়ে যাবে, তাই না? তার দিয়ে কানেক্ট করলে পরে পোটেনশিয়াল সবসময় সেম হয়ে যায়, এটা মাথায় রাখতে হবে। তার দিয়ে কানেক্ট করলে পোটেনশিয়াল অলওয়েজ সেম হবে। পোটেনশিয়াল সেম হবে বিকজ চার্জ রিডিস্ট্রিবিউট হবে তাদের মধ্যে এবং পোটেনশিয়ালটাকে সেম করে দেয়। আই হোপ বুঝতে পেরেছিস? ক্লিয়ার? চল এই সার্কিটের ক্ষেত্রে এরকম বুঝতে পারলাম। ক্লিয়ার? তাহলে একটা প্রবলেম দেখলে আমরা বুঝতে পারবো। ক্লিয়ার? তাহলে যদি দেখিস এ আর বি, তাহলে দেখ দুটো পয়েন্ট এখন আছে এ আর বি, আর এক্সট্রা কোনো পয়েন্ট আছে না, কেন এ বি এ বি এ বি ছাড়া তো নাই। তাহলে আমরা যদি দুটো পয়েন্ট এ আর বি চয়েস করে নিই তাহলে এ আর বি এর মাঝে দেখ একটা ক্যাপাসিটর আছে, তাহলে এ আর বি এর মাঝে একটা ক্যাপাসিটর দিয়ে দিলাম। আবার দেখ এ আর বি এর মাঝে আরেকটা ক্যাপাসিটর আছে, আরেকটা ক্যাপাসিটর দিয়ে দিলাম। আবার এ বির মাঝে আরেকটা ক্যাপাসিটর আছে, তাহলে দেখ তিনটে অ্যাকচুয়ালি প্যারালাল চলে গেল, দেখতে সিরিজ লাগলেও হয়ে গেল প্যারালাল। কেন এ বি এ বি এ বি কম্বিনেশন চলে এলো, এ থেকে বি এ থেকে বি এ থেকে বি এভাবে এলো, তাই না? সো যে সমস্ত পয়েন্টগুলো তার দিয়ে কানেক্টেড সেইগুলোর সমস্ত পোটেনশিয়াল কি হবে, সেম হবে। পোটেনশিয়াল সেম মানে হচ্ছে আমাদের দুটো পয়েন্ট সেম। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? বুঝতে পেরেছি? ক্লিয়ার? বুঝতে পেরেছিস? চল এই সার্কিটটা দেখবো তাহলে বুঝতে পারবো। তো দেখ সেম সার্কিট ছিল, সেম সার্কিট হয়ে গেল, তাই না? পোটেনশিয়াল কি হয়ে গেছে, সেম হয়ে গেছে। তো পোটেনশিয়াল যেহেতু সেম হয়ে গেছে সেই ক্ষেত্রে আমরা দেখো সিরিজ দেখতে লাগলেও সেটা অ্যাকচুয়ালি কি হয়ে গেছে, প্যারালাল হয়ে গেছে, তাই না? দেখতে সিরিজ লাগলেও সেটা কি হয়ে গেছে, প্যারালাল হয়ে গেছে। বুঝতে পেরেছি ব্যাপারটা? ইজ ইট ক্লিয়ার? কোনো সমস্যা বলবে আমাকে? যা যা বোঝালাম এখানে সেগুলোই লেখা আছে, দেখো যা এঁকেছিলাম সেটাই বুঝাতে নেওয়া আছে। ক্লিয়ার হয়েছে? কোনো সমস্যা? বুঝতে পেরেছো? এনি ডাউট বলবে। এই প্রবলেমটাই কোনো ডাউট থাকলে বলো, এনি ডাউট থাকলে বলো। ক্লিয়ার হয়েছে? ওয়্যার প্রবলেম যদি এইটাই ডাউট না থাকে তাহলে এটাকে চেষ্টা করবো। চলো এবার দেখো ক্যাপাসিটরের সংখ্যা বাড়িয়ে দিয়েছি, ক্যাপাসিটরের সংখ্যা বাড়িয়ে দিয়েছি। মাথায় রাখবা ক্যাপাসিটর সব সময় দুটো আলাদা পোটেনশিয়ালের মধ্যে কাজ করে। এক্সাম্পল দিচ্ছি, দেখ ধর আমি এখানে একটা ক্যাপাসিটর রাখলাম আর দুটো পয়েন্টের পোটেনশিয়াল সেম, মানে এটার পোটেনশিয়াল ধর যদি ভি হয় এটার পোটেনশিয়াল ভি, তাহলে এটা কোনো কাজই করবে না। কেন? পোটেনশিয়াল ড্রপ না থাকলে ক্যাপাসিটর এমনি নর্মাল তারের মতো কাজ করে, কোনো কাজই করবে না। তার মানে ক্যাপাসিটরকে ওয়ার্কিং হতে গেলে দেয়ার শুড বি আ পোটেনশিয়াল ডিফারেন্স, দেয়ার শুড বি আ পোটেনশিয়াল ডিফারেন্স। চল কেন আগে বুঝালাম, কারণ এখানে কাজে লাগবে বলে। ক্লিয়ার? এই বেটারা ঘুমাচ্ছে ক্লাসে এসে, এখনই মেয়েবাজির গল্প করতে শুরু করো চাঙ্গা হয়ে যাবে যে চল কি পড়াতে শুরু করে দিয়েছে এবার। না বায়োলজি ক্লাস হলে পরে বিশাল চাঙ্গা হয়ে থাকতো না, ফিজিক্সের ক্লাস এসে ফিজিক্স না, আগেই বুঝে নেয় যে আমার মাথায় এতটাই ডাল যে আমি এগুলো বুঝতে পারবো না, মানে আগে হার স্বীকার করে নেয়। কিন্তু যখন মেয়ে পটাতে যাই হার ওর এগেনস্টে কে আছে খোঁজে, আগে তাদেরকে মারবো, মেরে মরবো, তারপর মেয়েটাকে পাবো। মরেও মেয়েটাকে পাওয়া যায়, ও আছে নাকি? আর ফিজিক্সের ক্লাসে দেখ সব দাঁড়িয়ে গেল, চুপ করে উঠে গেল, কি বোঝাচ্ছে স্যার দেখি নতুন কিছু, আবার ফিজিক্সে চলে আসবো, আবার ঘুমাবো। মানে আমি লজিকই বুঝে পারি না। হ্যাঁ আসলে হরমোন লেভেলটা হাই থেকে যায়, এখানে হরমোন লেভেল ডাউন হয়ে যাচ্ছে, দেখে ডাউন হয়ে যায় ছবি টবি দেখে। চল ভাট না বই দিকে আয়। হ্যাঁ দিদি বালির পাতা শুরু করে দিই, ওই দেখ পড়ে নিয়েছে।
ফাইন্ড ইকুইভ্যালেন্ট ফাইন্ড ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বিটুইন এ এন্ড বি। তাহলে এ আর বি বিন্দুর মধ্যে ইকুইভ্যালেন্ট, আবার ঘুমিয়ে যাবে দু চারজন, এ আর বি এর মধ্যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বার করতে হবে, তাই না? দিস কোশ্চেন। আর এখানে কতগুলো ক্যাপাসিটি দেওয়া আছে? 5-6টা দেওয়া আছে দেখো। আর যে যে পয়েন্ট গুলো তার দিয়ে কানেক্টেড ছিল তাদের পোটেনশিয়াল কি থাকবে? সেম। এটা তো লজিক, হ্যাঁ না বলবি? চল, তাহলে যে যে তারগুলো কানেক্টেড আছে সেই সেই পয়েন্টের পোটেনশিয়াল গুলোকে আগে সেম কর। এই আসতে দেখ। আচ্ছা তুই বল, তাকাই দিকে প্লিজ, সার্কিটটা অ্যানালাইসিস বোঝো। আচ্ছা এটা এ পয়েন্ট, হ্যাঁ না বলবি? এই এ পয়েন্টের তারটা যদি এখানে রাখা হয় তাহলে এই পয়েন্টটাও তো এ, হ্যাঁ না বলবি? আবার দেখ এই পয়েন্টটা বি, এখানে ক্যাপাসিটর আছে, তাহলে এটা বি হবে না, ক্যাপাসিটর ভরা আছে। তাহলে এটাকে আমি যদি এক্স ধরে নিই, ধর এক্স ধরে নিলাম, তাহলে এইটা এক্স হলে এটাও কি হবে? এক্স। আর এটা এক্স হলে এটাও কি হবে? এক্স। তাহলে এগুলো সব এক্স। এবার এই দুটো ক্যাপাসিটরকে লক্ষ্য কর, এই দুটো ক্যাপাসিটরকে লক্ষ্য কর, এই দুটো ক্যাপাসিটরের অ্যাক্রসে আমার পোটেনশিয়াল ডিফারেন্সটা কি আছে? সেম আছে। মাঝের ক্যাপাসিটরে কত পোটেনশিয়াল কিছু বলে দেয়নি আমাকে, এই দুটো এক্স। তাহলে এই দুটো ক্যাপাসিটর কোনো ওয়ার্ক করবে না, বাদ হয়ে যাবে কাজ। ক্লিয়ার হলো? এইটা আমরা এখান থেকে চোখে দেখেই বুঝতে পারলাম। কারণ কি সেম পোটেনশিয়ালে ক্যাপাসিটর কাজ করবে না, সেম পোটেনশিয়াল। সো পোটেনশিয়াল এক্স এক্স হয়ে গেছে বলে কাজ করবে না। মাঝে কোনো ক্যাপাসিটর বা পোটেনশিয়াল দিলে আমরা হয়তো ভাবতে পারতাম, মাঝে দেয়নি। যেমন ধর এখানে এক্স এক্স মাঝে আলাদা পোটেনশিয়াল দেওয়া আছে, দেখ আমরা ধরতে পারছি, দেখতে পাচ্ছি। সো এখানে ওয়ার্ক করবে সেটা আমরা বুঝতে পারছি। ক্লিয়ার? তাহলে বল এখন আমরা কি সেই অ্যানালাইসিসের জায়গায় পৌঁছালাম যে এরকম ঘটনা ঘটলো। ক্লিয়ার? এবার যদি এইটা না থাকে তাহলে বল এ আর এক্স, এক্স আর এ আর এক্স কটা কম্বিনেশন হবে? তিনটে। তিনটে কিসে চলে যাবে? প্যারালাল। আর তার সাথে একটা কিসে থাকবে? সিরিজ। দেখ তাই আছে। তাহলে তিনটে প্যারালাল, তার সাথে কিসে আছে? তাই না? তিনটে প্যারালাল, তার সাথে কিসে আছে? সিরিজ। তাহলে তিনটে প্যারালাল প্লাস সিরিজ হয়ে গেলে পরে এরকম ঘটনা আমরা দেখতে পাবো। বুঝতে পেরেছিস কোনটা প্যারালাল কেন হলো? এ তো রে এ আর এক্স, আবার এ আর এক্স, আবার এ আর এক্স, তাহলে এ এক্স এর মধ্যে তিনটে আছে না? তাহলে আমি একটা পয়েন্টকে এ নেব, আর একটা পয়েন্টকে কি নেব? এক্স নেব। এ এক্স এ এক্স এ এক্স এরকম থাকবে। আর এক্স এর সাথে বি আছে, দেখ ছবিতে এক্স এর সাথে কি আছে? বি আছে। এই যে বুঝতে পারলি ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে? বোঝো বোঝো, বুঝতে পেরেছো ব্যাপারটা? আরে এটা একটু আগে করলাম না রে বাবা, এই তো এ আর বি দিয়ে বোঝালাম আমি। এখানে এ আর বি এর বদলে কি আছে? এ আর এক্স আছে। এই যে এ এক্স এ এক্স এ এক্স, এটা তো বাদ চলে গেল। আবার কি আছে? এক্স বি। তাহলে দেখ লজিক্যালি এ এক্স এ এক্স এ এক্স আর এক্স বি। এই তো ক্লিয়ার হয়েছে? বুঝতে পারলাম? কম্বিনেশন বুঝতে পারলাম। এবার ইনফাইনাইট ক্যাপাসিটি নেটওয়ার্ক, টাকা এমন কম্বিনেশন আমাদেরকে অনেক সময় দিয়ে দেয় যেগুলোর মধ্যে ক্যাপাসিটারের সংখ্যা ইনফাইনাইট, বলে দেবে ইনফিনিটি পর্যন্ত চলছে। চলো এইরকম ক্ষেত্রে আমরা কি করে কাজ বা অপারেশন করব। এবার তোমরা যদি এগুলো থিওরি দেখতে চাও, আরে ভাই এগুলো তো বইয়ে থিওরি থাকবে না, কোশ্চেন দেওয়া থাকবে। কোশ্চেন দেওয়া থাকবে তখন কি বলবো, তাই না? এরকম। তাহলে এগুলো তো এরকম ডাইরেক্ট ছায়ার বইয়ে থিওরি দেওয়া নাই, এগুলো তো বুঝতে হবে, কারণ এগুলো এক একটা প্রবলেম বিভিন্ন জায়গায় এসছে। চলো ইনফাইনাইট ক্যাপাসিটর ভালো করে বোঝো। ইনফিনিটি ক্যাপাসিটর র্যান্ডম থাকবে না, একটা প্যাটার্ন দেবে অলওয়েজ। এখানে প্যাটার্নটাকে ফলো করার চেষ্টা করো। বল বইয়ে নেই, বাদ দিয়ে দিব। তোরা যদি বলিস পড়াতে হবে না, ছেড়ে দেবো আমি, আমার কোনো ব্যাপারই নাই। আমার পরিশ্রম আমি একটু ছুটি দিব 10 মিনিটে, তাই না? যা বাড়ি চলে যা, তুই তো বলি দিয়ে দিন, মুখ আছে বলে দেবো নাকি? ইনফিনিটি ক্যাপাসিটি এগুলো বুঝে আমার বোর্ডে কোনো লাভ নাই। তোরা যদি বলিস আমার বোর্ডে এগুলো কোনো দরকারও নাই। প্রবলেম আছে, যখন প্রবলেম আসবে একটা প্রবলেম উত্তর করে দিব, বাস আমার শেষ কাজ। তার জন্য আমি পুরো ক্লাস ধরে থিওরি বুঝি আমার কোনো লাভ নাই। বোঝাচ্ছি তোদের জন্য, তোরা যদি বুঝতে না চাস আমার কিছু করার নাই। এখানে অ্যানালাইজ কর কি বললাম। যখনই ইনফিনিটি ক্যাপাসিটরের প্রবলেম দেবে, ইনফিনিটি ক্যাপাসিটরের প্রবলেমের ক্ষেত্রে তোকে অবভিয়াসলি একটা প্যাটার্ন ফলো করতে হবে। প্যাটার্নটা তোকে দেবে। দেখ প্যাটার্নটা কি, এখানে দেখ, দেখ C1 C2 C1 C2 এভাবে রিপিট হচ্ছে, দেখতে পাচ্ছিস? মানে অ্যাজ ইফ
এই কম্বিনেশনটা আমার বারবার রিপিট হচ্ছে, হ্যাঁ না বলবি? দেখ C1 C2 এই দেখ রিপিট হচ্ছে, দেখতে পাচ্ছিস? তার মানে যেহেতু ইনফিনিটি আছে, আমি যদি এখান থেকে এই একটাকে কেটে বাদ দিয়ে দিই তাহলেও এটা কি ইনফিনিটি থাকবে, হ্যাঁ না বল? তুই বলবি স্যার ইনফিনিটি থেকে এক বাদ গেল, আবে ইনফিনিটি থেকে এক বাদ গেল মানে কি? ইনফিনিটি তো, ইনফিনিটির সাথে এক যোগ ইনফিনিটির সাথে এক বিয়োগ কর, ইনফিনিটি ইনফিনিটি থাকবে। তাহলে যেহেতু কম্বিনেশন ইনফিনিটি পর্যন্ত চলছে, আমরা এখান থেকে একটা কম্বিনেশনকে কেটে নিয়ে নিলে বাকিটাও কিন্তু ইনফিনিটি থাকবে। এবার বল, যদি এটা না কাটতাম এই পার্টটুকু, তাহলে এর তুল্য ধারকত্ব যদি সি হতো, এইটাকে একটা কেটে নিলেও তো তুল্য ধারকত্ব সি হবে, কেন ইনফিনিটি আছে, হ্যাঁ না বল? জাস্ট এইটুকু মাথায় ক্লিক করাতে হবে, এইটুকু হয়ে গেলে ব্যাস বুঝে গেল। এই ছোট্ট একটা কথা, এই ছোট্ট কথাটা বুঝতে কোনো সমস্যা নাই। কি যে আমি যদি এই পোর্শনটাকে না কাটতাম, তাহলে এই পুরো পোর্শনের তুল্য ধারকত্ব যদি সি হতো, আর আমি এখানে একটা পোর্শনকে কেটে নিয়েছি, তারও তুল্য ধারকত্ব সিই হবে, বিকজ বোথ অফ দেম আর ইনফিনিটি। সবই তো ইনফিনিটি আছে। এইটুকু ছোট কথা মাথায় ঢোকাতে হবে, বাস তাহলে হয়ে গেল। চলো কম্বিনেশন দেখো। তাহলে আমরা কি করছি, এই দুটোকে রেখে বাকিগুলোকে আমরা কি বলছি, চলো তুল্য ধারকত্ব সি। আমরা ধরে নিলাম এই পুরোটার তুল্য ধারকত্ব কত, সি। পুরোটা ধরে নিলাম তুল্য ধারকত্ব সি। কেন? তাহলে পুরোটার তুল্য ধারকত্ব যদি সি হয়, তাহলে এই পুরোটার তুল্য ধারকত্ব কত হবে, সি হবে, হ্যাঁ না বল? ভালো করে বোঝার চেষ্টা কর। এই পুরোটার তুল্য ধারকত্ব যদি সি হয়, তাহলে এই পুরো সার্কিটের তুল্য ধারকত্ব কত হবে, সি তো হবে রে। বুঝতে পারছি ব্যাপারটা? কেন? কারণ পুরোটাই তো ইনফিনিটি সার্কিটেরই পার্ট, ইয়েস অর নো? তার মানে আমি একটা পার্ট কেটে নিয়েছি, তার তুল্য ধারকত্ব যদি সি হয়, তাহলে পুরো সার্কিটের তুল্য ধারকত্বও কত হবে, সি হবে। এই ছোট্ট কথাটা মাথায় ক্লিক করাতে হবে, আনলেস আমরা পারবো না, ক্লিয়ার হয়েছে? আনলেস আমরা পারবো না। বুঝতে পেরেছি ব্যাপারটা? কোনো সমস্যা বলবা? বুঝতে পেরেছিস? তাহলে আমরা এখানে একটা কথা রাখলাম, কি পুরো ইনফিনিটি সার্কিটের তুল্য ধারকত্ব যা হবে, একটি প্যাটার্ন কেটে নিলেও তুল্য ধারকত্ব সেম থাকবে। তাহলে তুল্য ধারকত্ব কি থাকবে, সেম থাকবে। বুঝতে পেরেছি ব্যাপারটা? তাহলে ইনফাইনাইট কম্বিনেশনের ক্ষেত্রে বা ক্যাপাসিটরের ক্ষেত্রে আমি যদি একটা ছোট্ট পার্ট কেটে নিই, তাহলেও পুরো সার্কিটের তুল্য ধারকত্ব কি থাকবে, সেম থাকবে। চোখ লাল হয়ে গেছে কেন রে? ঠান্ডা লেগেছে নাকি? এসিতে বসে ঠান্ডা লাগছে? যাও, তাহলে কম্বিনেশন অফ ক্যাপাসিটর ইনফিনিটির ক্ষেত্রে আমরা এরকম সিচুয়েশন দেখবো। ক্লিয়ার? চলো একটা প্রবলেম করলে আমরা বুঝতে পারবো। দেখ, তাহলে ওই দুটো প্যাটার্নকে রেখে বাকিগুলোর তুল্য ধারকত্বকে কি ধরে নিচ্ছি, সি। তাহলে এখন এই তিনটের ধারকত্ব, তুল্য ধারকত্ব যা হবে, এই সি তো হবে, হ্যাঁ না বল? কারণ ইনফিনিটি বসে আছে। তাহলে আমরা এইভাবে বার করার চেষ্টা করতে পারবো। কিভাবে? এই দুটো কি কম্বিনেশনে আছে, সিরিজ। তাহলে সিরিজের তুল্য ধারকত্ব কত হবে, C2 ইন্টু CEQ বাই C2 প্লাস CEQ, তার সাথে C1 যোগ। একটা কোয়েশ্চেন করাচ্ছি, তাহলে বুঝতে পারবি। দেখ কোয়েশ্চেনটা দেখ, এই দেখ একটা প্যাটার্ন দিয়েছি, দেখ। তাহলে এরকম একটা র্যান্ডম প্যাটার্ন চলছে, যেটা আগে ছিল। এবার আমাকে C1 C2 2 মাইক্রোফ্যারাড দিয়ে রেখেছে, বল। তাহলে দেখ, আমি দুটোকে বাদ রেখে এই পুরোটার ধারকত্ব কত ধরে নেবো, সি, হ্যাঁ না বল? পুরোটা ধারকত্ব কত ধরে নিলাম, সি। তাহলে পুরোটার ধারকত্ব যদি সি হয়, তাহলে লজিক্যালি এই ধারকত্বটাকে আমরা সি ধরে নিলাম। তাহলে বল, এটা যদি 2 হয়, এটাও যদি 2 হয়, তাহলে এই কম্বিনেশনের তুল্য ধারকত্বও তো সি হবে, হ্যাঁ না বল? কেন? কারণ আরে ইনফিনিটি ছিল তো। তাহলে পরে আমার এইটুকু পার্টের তুল্য ধারকত্ব যা হবে, এই পুরো পার্টের তুল্য ধারকত্ব কি হবে, সেমই হবে। দেখ, এইটুকুর যা হবে এই পুরোটা সেম হবে, এইটুকুর যা হবে এই পুরোটা সি হবে, সেম হবে। তাই করেছি। তাহলে এখন এই তিনটে ধারকের ধারকত্ব বার করতে পারবো না? অবভিয়াসলি পারবো স্যার। এই দুটো মিলে কত হবে,
না তো 2 প্লাস সি, 2 ইন্টু সি কিউ বাই, এটাকে সি ধরছি, বাই কত সি প্লাস 2, তার সাথে কত থাকবে 2, হ্যাঁ না বল? কেন? দুটো সিরিজ প্লাস কি প্যারালাল, হ্যাঁ না বল? তাহলে এটা হচ্ছে গল্প, দেখতে পাচ্ছিস নিশ্চয়, এটা হচ্ছে গল্প। আমরা এক কাজ করছি, সেই সি গুলোকে নিয়ে কাজ করছি। হ্যাঁ, তাহলে সি প্লাস সি কেন লিখলাম রে? সি প্লাস 2 হবে, তাই না? ক্লিয়ার হয়েছে? আর এই তুল্য ধারক কতটা কত হবে? সি হবে, হ্যাঁ না বল? এই হচ্ছে গল্প। তাহলে আমরা কি দেখলাম? সি সমান সি গুণিত 2 বাই সি প্লাস 2 প্লাস 2, এটাই কি ইকুয়েশন ছিল? দেখ, হ্যাঁ না বল? দেখতে পাচ্ছিস, তাই না? এখন আমরা যদি এদিকে নিয়ে চলে আসি, সি মাইনাস 2 সমান, দেখ, সি 2c বাই সি প্লাস 2, হ্যাঁ না বল? হবে? আচ্ছা, সি মাইনাস 2 সাথে সি প্লাস 2 যদি গুণ করিস কত হবে? সি স্কোয়ার মাইনাস 4 সমান 2c, তাহলে সি স্কোয়ার মাইনাস 2c প্লাস 4 সমান 0। তাহলে এখান থেকে সি এর ভ্যালুটা বার করবো, সিধা আচার্য দিদে। তাহলে এখান থেকে সি এর দুটো ভ্যালু পাবি, একটা প্লাস ভ্যালু আর একটা মাইনাস ভ্যালু। মাইনাস ভ্যালু বাদ হবে, কারণ ক্যাপাসিটর বা ক্যাপাসিট্যান্স নেগেটিভ হয় না, ক্যাপাসিট্যান্স যেহেতু নেগেটিভ হবে না, তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখে নিলাম? সি এর পজিটিভ ভ্যালু কত হলো? হ্যাঁ, ও সরি, -4, তো মাইনাস হবে, মাইনাস হবে। ওকে, তাহলে এখান থেকে আমরা সি এর ভ্যালুটা বার করে নিলাম, দ্যাট শুড বি ইওর आंसर 1 + √5, সো 1 + √5। বুঝলাম? এবার কি অ্যানালাইজ করতে পারছিস যে ইনফিনিটি প্রবলেম কি করে করতে হয়? বুঝতে পেরেছিস? ক্লিয়ার হয়েছে ইনফিনিটি প্রবলেম কি করে করতে হয়? চলো হুইটস্টোন ব্রিজ দেখবো। ক্যাপাসিটরের ক্ষেত্রে হুইটস্টোন ব্রিজ কি রকম? হুইটস্টোন ব্রিজটা বোঝো। হুইটস্টোন ব্রিজ হচ্ছে যেখানে 5টা ক্যাপাসিটরকে এরকম প্যাটার্নে রাখা থাকবে। প্যাটার্নটা হচ্ছে এরকম, কি রকম? যে একটা পয়েন্ট থেকে দুটো ক্যাপাসিটর আসবে, তাদের একটা জাংশনের অ্যাক্রসে একটা ক্যাপাসিটর থাকবে, সেখান থেকে আবার দুটো ক্যাপাসিটর হয়ে এরকম ভাবে বেরিয়ে যাবে। এই কম্বিনেশন, এই নেটওয়ার্কটাকে আমরা বলি হুইটস্টোন ব্রিজ। হ্যাঁ, এই নেটওয়ার্কটাকে আমরা বলি হুইটস্টোন ব্রিজ। এইটা একটা নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটাকে হুইটস্টোন ব্রিজ বলছি আমরা। ক্লিয়ার হয়েছে? সো এই নেটওয়ার্কটাকে আমরা বলছি কি? হুইটস্টোন ব্রিজ। এখন নর্মালি হুইটস্টোন ব্রিজের কোনো কাজ নাই, কিন্তু হুইটস্টোন ব্রিজ যখন ব্যালেন্সড অবস্থায় থাকবে, সেই হুইটস্টোন ব্রিজের গুরুত্ব আছে। সো উই উইল বি নাও টকিং অ্যাবাউট ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ। ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ কাকে বলে? বলছে একটা হুইটস্টোন ব্রিজ ব্যালেন্স তখনই হবে যদি এই ক্যাপাসিটরটা কোনো কাজ করবে না। আর একটু আগে গেলাম, একটা ক্যাপাসিটর তখনই কাজ করবে না যদি তার দুই পয়েন্টের পোটেনশিয়ালটা কি হয়ে যায়? সেম হয়ে যায়। তাহলে আমি যদি এই দুটো পয়েন্টের পোটেনশিয়ালটাকে সেম করতে পারি, তাহলে এই ক্যাপাসিটর কোনো রকম ভাবে কাজ করবে না। এইটাকে বলবো আমরা ব্যালেন্সড হুইটস্টোন। এইটা হচ্ছে একটা ব্যালেন্সড হুইটস্টোন। কেন? এই দুটো অ্যাক্রসে দেখো পোটেনশিয়ালটা কি রাখা আছে? সেম, এক্স আর এক্স। তাহলে এই ক্যাপাসিটরটা আর এখন কাজ করছে না। ক্যাপাসিটর আছে কিন্তু কাজ করছে না, এই ক্যাপাসিটরটা আছে অথচ কাজ করছে না। তখন এইটাকে বলছি আমরা ব্যালেন্সড হুইটস্টোন। তাই এই সার্কিটের যদি তুই তুল্য ধারকত্ব বার করতে চাস, বার করতে খুবই জটিল হবে। কেন? কি করে বার করবি? তুই জাংশন আছে তো। কিন্তু যখনই আমি এটাকে হুইটস্টোনে ফেলে দেবো, যদি এই দুটো পয়েন্টের পোটেনশিয়াল সেম হয়ে যায়, বাস তখন আমার ধারকত্ব বার করাটা ইজি। দুটো সিরিজ বাই কি হয়ে গেল? প্যারালাল। দুটো সিরিজ প্লাস প্যারালাল, দেখতে পাচ্ছিস তো? কিন্তু এখানে হলে পাগল হয়ে যেতিস, কারণ নোড আছে এখানে, তাই না? তখন কি করে বার করতে হতো? তোকে কেসিএল কেভিএল ইউজ করতে হতো, তাছাড়া সম্ভব হতো না। বুঝতে পারলি ব্যাপারটা? টোটাল চার্জ বার করতে হতো, টোটাল ভি বার করতে হতো, দিয়ে তুই বার করতে হতিস। ক্লিয়ার? চল এবার হুইটস্টোন ব্রিজ বুঝলাম, ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ বুঝলাম। এখন আমার প্রশ্ন হচ্ছে ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজের কন্ডিশন কি হবে? সো কন্ডিশন ফর দ্য ব্যালেন্সড হুইটস্টোন, আমরা ব্যালেন্সড হুইটস্টোনের কন্ডিশন বানাবো। চল, কন্ডিশন আমরা এখান থেকে একটা সিম্পল ফান্ডাতে ইউজ করব। এই হুইটস্টোন ব্রিজটা ব্যালেন্সড হবে কি না কি করে বুঝবো? স্যার এই দুটো পয়েন্টের পোটেনশিয়াল সেম হবে। আবে পোটেনশিয়াল সেম হবে তুই চোখে দেখে বুঝতে পারবি পোটেনশিয়াল সেম হবে? বাই ম্যাথমেটিক্স তোকে দেখতে হবে। তো পোটেনশিয়াল বার করতে গেলে তো আরো দু পাতার ক্যালকুলেশন করতে হবে, তাহলে আমরা এইভাবে পারবো না।
আমরা ক্যাপাসিটরের সাহায্যে বুঝতে চাইছি whether the bridge is balanced or not। তো তার জন্য আমাকে একটা ডিফাইনাইট কন্ডিশন দরকার, আমি সেই কন্ডিশনটাকে এখানে অ্যাচিভ করার চেষ্টা করছি যে একটা ব্রিজ ব্যালেন্স হতে গেলে তার কি কি কন্ডিশন দরকার, তাই না? কি কি কন্ডিশন দরকার, চলো সেই কন্ডিশনটা দেখছি। চলো কনসিডার করছি আমরা যে এই পয়েন্টের পোটেনশিয়াল হচ্ছে এক্স, এই পয়েন্টের পোটেনশিয়াল হচ্ছে এক্স, এর ক্যাপাসিট্যান্স C1, এর ক্যাপাসিট্যান্স C3, এটা C2, এটা C4, এইভাবেই ধরতে হবে। C1 C2 C3 C4 এইভাবে ধরতে হবে, এটা নিয়মটা এটা, C1 C2 C3 C4। কখনো যদি এরকম ভেবে নাও C1 C2 C3 C4 গন্ডগোল হয়ে যাবে। 1 2 3 4 এইভাবে, 1 2 3 4 এইভাবে চলবে। হ্যাঁ চলো, এখান থেকে কিউ চার্জ ঢুকছে ঢুকছে, Q1 আর Q2 বেরোচ্ছে, সিরিজে আছে, তাহলে Q1 Q1 Q2 Q2 থাকবে, বুঝতে পারছো? এখানকার পোটেনশিয়ালটাকে ভি বলছি, এখানকার পোটেনশিয়ালটাকে জিরো বলছি। কেন এই জায়গাটাকে জিরো বলছি? বিকজ ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সাথে যুক্ত আছে, আর নেগেটিভ টার্মিনালের পোটেনশিয়ালকে আমরা জিরো বলি। যেমন ধর যে কোনো একটা সেল যদি আমরা চয়েস করি, এখন দেখতে পাচ্ছি না ব্যাটারি, সো ব্যাটারি দেখবি একটা চাকতি মতো অংশ থাকে, একটা ব্যাটারি যদি দেখিস এরকম ব্যাটারির চাকতি মতো থাকে, আর এদিকে একটা টুপির মতো অংশ থাকে, তাহলে এইটা হয় কত হয় জিরো, এটা হয় কত 1.5, যাতে করে এদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত হয় 1.5 ভোল্ট। একটা ওই পেন্সিল ব্যাটারি গুলো হয় 1.5 ভোল্ট। ক্লিয়ার? যাও তো এখানে আমাকে বল এই দুটোর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত? ভি মাইনাস এক্স। হ্যাঁ না বল, কারণ এখানকার পোটেনশিয়াল ভি, এখানকার এক্স, তার মানে এই ক্যাপাসিটরটা ভি মাইনাস এক্স এ কাজ করছে। তাহলে আমরা যদি ভি লিখতে চাই, ভি সমান কত হয় কিউ বাই সি, তাহলে ভি মাইনাস এক্স সমান কি আমি লিখতে পারবো? সো আমরা লিখতে পারবো ভি মাইনাস এক্স সমান Q1 বাই কত লিখতে পারবো? C1। হ্যাঁ না বলবি? ক্লিয়ার? আবার দেখ এখানেও ভি এখানেও এক্স আছে, তাহলে ভি মাইনাস এক্স মানে কত? Q2 বাই কত লিখবো? C3। হ্যাঁ না বল? তাহলে ভি মাইনাস এক্স সমান লিখবো Q2 বাই কত? C3। কে বুঝিসনি বলবি এই জায়গাটা। তাহলে এখান থেকে আমরা একটা ইকুয়েশন তো লিখতে পারবো যে বাঁ দিকটা যদি সমান হয় ডান দিকটাও সমান হবে, তাহলে আমরা লিখতে পারবো Q1 বাই C1 সমান কত লিখতে পারবো? Q2 বাই C3। একটা ইকুয়েশন এখান থেকে ফর্ম করতে পারলাম। এটা কি বুঝতে পারিসনি বল? কে বুঝতে পারিসনি বল? দেখ ক্যাপাসিটরটা ভি আর এক্স পোটেনশিয়ালের মধ্যে কাজ করছিল, তাই তাদের পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ভি মাইনাস এক্স। ভি মাইনাস এক্স প্রথম ক্যাপাসিটরের ক্ষেত্রে Q1 বাই C1 হলো, আর সেকেন্ডের ক্ষেত্রে কত হলো? ভি মাইনাস এক্স হচ্ছে Q2 বাই C3। যেহেতু ভি মাইনাস এক্স গুলো সমান আছে, তাই Q1 বাই C1 সমান কত হয়ে গেল? Q2 বাই C3। ক্লিয়ার হয়েছে আদুর? কোনো সমস্যা? ওকে, এবার বল, এবার এই দুটো পার্ট দেখ, এটা কি এক্স আর জিরোর মধ্যে কাজ করছে? এক্স আর জিরোর মধ্যে, তাহলে আমরা কি লিখবো? এক্স মাইনাস জিরো সমান Q2 বাই Q1 বাই C2। হ্যাঁ না বল? তাহলে আমরা আরেকটা ইকুয়েশন পারবো, ঠিক আছে, যে এক্স মাইনাস জিরো C2 and C4, therefore the potential across the capacitor is different। তাহলে x minus 0 সমান Q1 by C2, আর x minus 0 সমান Q2 by C4। তাহলে এখান থেকে দুটোকে যদি সমান করে দিস, তাহলে Q1 by C2 সমান কত হয়ে যাচ্ছে? Q2 by C4। এটা পাচ্ছিস। এক কাজ কর, এখান থেকে দেখ Q1 বাই Q2 তুই ইজিলি লিখতে পারবি। হ্যাঁ না বল? এখান থেকে কি লিখতে পারবি? Q1 বাই Q2 সমান কত? Q1 বাই Q2 সমান দেখ C1 বাই C3। হ্যাঁ না বল? আর এখানে দেখ এখানে তুই Q1 বাই Q2 সমান C2 বাই C4। তো দুটো Q1 Q2 যদি সমান হয়, তাহলে C1 বাই C3 সমান কত হবে? C2 বাই C4। C1 বাই C3 সমান C2 বাই C4। এইটা হচ্ছে ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজের কন্ডিশন। তার মানে তুই আর চোখে দেখে বুঝবি না ব্রিজটা ব্যালেন্স কিনা, তুই দেখবি এই ক্যাপাসিট্যান্স আর এই ক্যাপাসিট্যান্স C1 C2, আর দেখবি C3 C4, এই রেশিও যদি সমান হয়ে যায় ব্রিজ ব্যালেন্স, তখন এটাকে বাদ দিয়ে দাও। তার জন্য এর পোটেনশিয়াল ক্যালকুলেট করার দরকার নাই। তাহলে আমরা কি করব? এই ক্যাপাসিটর দেখবো, এই ক্যাপাসিটর দেখবো, তাদের রেশিও করব। তাহলে এই রেশিওটা কত বেরোবে? যা এই রেশিওটা যদি সেম বেরিয়ে যায়, তাহলে ব্রিজটা কি অবস্থায় আছে? ব্যালেন্সড। আর ব্রিজ ব্যালেন্স অবস্থা মানে আছে এটাকে বাদ দিয়ে দাও। এই রকম প্রবলেম পরীক্ষায় কিন্তু এসেছে, আসবেও, তোদের বছর আসুক বা যে বছর আসুক। তাহলে দিস ইজ দ্য রিকোয়ার্ড কন্ডিশন ফর ব্যালেন্সড হুইটস্টোন। এই কন্ডিশন মনে রাখতে হবে যে ব্যালেন্স হুইটস্টোনের জন্য রিকোয়ার্ড কন্ডিশন, দিস ইজ দ্য কন্ডিশন ফর দ্য ব্যালেন্স হুইটস্টোন ব্রিজ।
ব্যালেন্স হুইটস্টোন ব্রিজের জন্য রিকোয়ার্ড কন্ডিশন। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? কে বুঝিসনি বলবি? ক্লিয়ার? সমস্যা আছে কিছু? ডাউট বুঝতে পেরেছি? কোনো সমস্যা? পাল্টালাম। তাহলে আমরা সেক্ষেত্রে দেখলাম কি, যদি ব্যালেন্স হুইটস্টোন ব্রিজের ক্ষেত্রে দুটো ক্যাপাসিটর থাকে তাহলে মাঝেটা কোনো কাজ করলো না। এখন এদের তুল্য ধারকত্ব বার করা দেখ অনেক ইজি হয়ে গেল। কেন? এই দুটো কিসে আছে? সিরিজে। তাহলে সিরিজে থাকলে স্যার C1 C2 বাই C1 প্লাস C2, এটা কত হয়ে যাবে? C3 C4 বাই C3 প্লাস C4, আর দুটোকে প্যারালাল আছে বলে কি করে দেবো? বাস, এটা হচ্ছে তুল্য ধারকত্ব। ক্যালকুলেশন ক্লিয়ার হলো? বুঝতে পেরেছো? কোনো সমস্যা বলবে? ক্লিয়ার? ক্যাপাসিটর এতদূর থাকবে আজকে।